Welcome to financial reporting class. আমরা রেশিও অ্যানালাইসিস এর আজকে ফার্স্ট ক্লাস করব, মানে রেশিও অ্যানালাইসিস ফ্রম কনসলিডেশন, রাইট? দ্যাট উই ডিসকাস লাস্ট ক্লাস যে আমরা কনসলিডেশনের পুরো পার্টটা কমপ্লিট করেছি। সো নাও ইটস টাইম টু ডু সাম প্র্যাকটিস ফ্রম রেশিও অ্যানালাইসিস, যেটা আমাদের জাস্ট একটা সেকেন্ড, পার্ট সি তে আমাদের এই কোয়েশ্চেনটা আসবে এবং পার্ট সি এর এই কোয়েশ্চেনটা আসবে, এটা শিওর। যেটা আপনাদেরকে আমি আগেও বলেছি যে পার্ট সি তে দুইটা কোয়েশ্চেন থাকবে, ঠিক না? একটা হচ্ছে 31 কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা হচ্ছে স্টেটমেন্ট প্রিপারেশনের থেকে, আর আরেকটা হচ্ছে যে ওই স্টেটমেন্টের অপোজিট একটা পার্ট থেকে। যেমন স্টেটমেন্ট প্রিপারেশনটা যদি সিঙ্গেল এন্টিটি থেকে আসে তাহলে রেশিওটা আসবে গ্রুপ থেকে, ওকে। আর স্টেটমেন্ট প্রিপারেশনটা যদি গ্রুপ থেকে আসে তাহলে রেশিও আসবে সিঙ্গেল এন্টিটি থেকে। সো আমরা কমপ্লিট পার্ট অফ গ্রুপ অ্যাকাউন্টিং এর এই কনসেপ্টটা শেষ করব আগে। বাট বিফোর এই টেকনিক্যাল পার্টটাতে আসার আগে আপনারা দেখবেন আমি আপনাদেরকে একটা টেকনিক্যাল আর্টিকেলের লিংক দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। সো আই রিকমেন্ড আপনারা এই আর্টিকেল গুলো একটু দেখবেন এট এ গ্লান্স। আর্টিকেল গুলো আসলে মুখস্থ করার কোনো কিছু না, এটা হচ্ছে জাস্ট আপনারা যেরকম ভাবে আপনাদের আর্টিকেল পড়ে থাকেন অথবা যেভাবে আপনারা নিউজ পেপার পড়ে থাকেন। সো আর্টিকেল গুলোর সেকশন ওয়াইজ দেওয়া আছে, এ বি সি। আমরা সি তে চলে যাব সরাসরি। এটা হচ্ছে অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো এটা ছাড়াও আপনার গ্রুপ অ্যাকাউন্টিং এর কিছু কোয়েশ্চেন্স এখানে দেওয়া আছে, আপনি দেখবেন যে আলটিমেটলি আমাদের গ্রুপ অ্যাকাউন্টিং এর গুডউইল ক্যালকুলেশন, এই যে এটা, ওকে। সো এগুলো একটু জাস্ট দেখে নিতে পারেন আপনারা, এন্ড ফিউচারে আপনারা যখন আই 16টা যারা স্টার্ট করছেন, আই 16 এখান থেকে একটু দেখে নিতে পারেন। এরপর রেভিনিউটা যখন আমরা করবো 37 করবো, এগুলো প্রত্যেকটা টপিকেরই কিছু সুন্দর টেকনিক্যাল আর্টিকেল দেওয়া আছে। সো আমি আসলে এসএসসি এর রিসোর্স গুলাকে মোর এমফাসিস দেই যে কোনো কিছুর জন্য, বিকজ আপনি যখনই এই কোয়েশ্চেন গুলা করবেন, বিশেষ করে টেকনিক্যাল আর্টিকেলে যে কোয়েশ্চেন থাকে মাঝে মাঝে দেখবেন কিছু প্র্যাকটিস থাকে, এন্ড কোইন্সিডেন্টলি এই কোয়েশ্চেনটা এক্সামে চলে আসে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, রিলেভেন্ট আপনাদের জন্য। সো আমরা আমাদের এই ইন্টারপ্রিটেশনের এই পার্টটাতে একটু আসি। আপনি খেয়াল করে দেখবেন ইন্টারপ্রিটেশনের জন্য প্রায় 4টা অথবা 5টা আপনার আর্টিকেল আছে। আমরা যদি একটা একটা করে ওপেন করি আসলে এটাতে কি বলা আছে। যেমন ক্যাশ ফ্লোর ব্যাপারটা আমরা এখন নিয়ে কথা বলবো না, ক্যাশ ফ্লোটা আমরা একটু পরে কথা বলবো। আর একদম লাস্টেরটা হচ্ছে এটা ভিডিও, এটা আসলে এখন আর দেখার দরকার নেই, এটা আপনারা বাসায় দেখে নেবেন। মানে রেশিওর এই পুরো ব্যাপারটার উপরে হচ্ছে ভিডিও কিভাবে আপনি আসলে অ্যানালাইজ করবেন। 25 মিনিটের একটা ভিডিও, এসএসসি এর অফিসিয়াল একটা ভিডিও, সো দেখে নিতেই পারেন, ওকে। এখন আমরা ঠিক যে কথাটা বলছিলাম যে আমরা রেশিও অ্যানালাইসিসের ফার্স্টে আমরা এটা একটু দেখবো যে কি কি টাইপের কোয়েশ্চেন আপনারা পাবেন, ওকে। মানে আপনাদের আসলে কোয়েশ্চেনের সিনারিওটা কি কি হবে, মানে কি কি সিনারিও থেকে আপনারা এই রেশিও অ্যানালাইসিসের কোয়েশ্চেনটা আসতে পারে। ক্যাশ ফ্লোটা আপনাদের আপাতত লাগবে না, এইটা এটা হচ্ছে আপনাদের টাইপ অফ সিনারিও। সো আমরা রেশিও অ্যানালাইসিস বলতে কি বুঝি এটা তো আসলে আলাদা করে বলার কিছু নাই, বিকজ আপনারা জানেন আমরা অ্যাজ এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ারার, আমি কিন্তু অ্যানুয়াল রিপোর্ট আমি আপনাদেরকে এই জন্য একটা রিকমেন্ড করেছিলাম যে আপনারা ইভেন আপনারা সাজিদা ফাউন্ডেশনের ফাইন্যান্সিয়ালসটা দেখেন, মানে দে হ্যাভ প্রিপেয়ার্ড ভেরি ভেরি নাইস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্রতি বছরই ওয়েবসাইটে দিয়ে রাখে, ওকে। ব্র্যাক ব্যাংকেরটাও দেখতে পারেন, ওইটাও খুব ভালো। সো এই অ্যানুয়াল রিপোর্ট গুলো দেখলে যেটা হবে, আপনি দেখবেন অ্যানুয়াল রিপোর্টে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাই একটা মাত্র কম্পোনেন্ট না, এখানে অনেক কিছু থাকে। এখানে আপনার গভর্নেন্সের ইস্যুস থাকে, ম্যানেজমেন্ট স্ট্রাকচার থাকে, স্টেটমেন্টের ইনফরমেশন গুলোর অ্যানালাইসিস থাকে। সো তার মানে আপনি যখন ফাইন্যান্স অ্যাকাউন্টস এ কাজ করতেছেন, the only job is not to prepare financial statements, right? Of course financial statements টা আপনি প্রিপেয়ার করছেন এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার পরেও আরো অনেক কিছু করতে হবে আপনাকে। ঠিক তারই একটা পারপাস হচ্ছে আপনার ইউজারকে যখন আপনি স্টেটমেন্টটা দিবেন, সেই স্টেটমেন্টের কিছু অ্যানালাইসিস আপনাকে করে দিতে হবে। কারণ আপনার যারা ইউজার, আপনার ইউজার কি সবাই অ্যাকাউন্টেন্ট? সবাই তো আর প্রপারলি এত কিছু বুঝবে না যে প্রফিটের কতটুকু বাড়ছে, অথবা আমার মার্জিনের কতটুকু বাড়ছে, অথবা কস্ট অফ সেলস কত পার্সেন্ট বাড়ছে, এরকম অ্যানালাইসিস আসলে করে দেওয়া হয়। সো তার মানে এটা আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেরই একটা এক্সটেন্ডেড পার্ট,
রাইট? মানে হচ্ছে এক্সটেন্ডেড পার্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার না করে তো আর আপনি এটা করতে পারতেছেন না। এবং রেশিও অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবসময় বলি, সবসময় এটা রিকমেন্ড করি যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যত ভালো প্রিপেয়ার করতে পারবেন আপনি রেশিওটা তত ভালো অ্যানালাইজ করতে পারবেন। তার মানে এটা আলাদা কোনো আসলে অ্যাডিশনাল কোনো টপিক না, এটার জন্য সেপারেট কোনো রকেট সায়েন্স আপনাকে শিখতে হবে না। আপনি জাস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ঠিক যেভাবে প্রিপেয়ার করতে পারছেন ওইটাই এক্সপ্লেইন করবেন। যেমন ইউ নো হাউ টু ক্যালকুলেট গুডউইল, ঠিক না? এখন আপনাকে যদি এক্সামিনার গুডউইলের এই ক্যালকুলেশনটা অ্যানালাইজ করতে বলে আপনি কিন্তু ওইটা জাস্ট এখন ইন্টারপ্রেট করে দিবেন, অ্যানালাইজ করে দিবেন। ইউ নো হাউ টু ক্যালকুলেট ক্যাপিটাল ইমপ্লয়েড, সেটা আমরা হয়তো বা একটা ফর্মুলা দেখবো। আপনি জানেন গ্রস প্রফিট কিভাবে আসে? জানেন না? গ্রস প্রফিট কিভাবে আসে? সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, রাইট? সো আপনি জানেন যে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে আসে? জানেন না? কস্ট অফ গুডস সোল্ড কিভাবে আসে? ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন কস্ট মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। তাহলে আপনি এটা তো জানেন যে আমার গ্রস প্রফিটের সাথে সেলস এরও রিলেশন আছে, কস্ট অফ গুডস সোল্ড এর সাথেও রিলেশন আছে, আবার কস্ট অফ গুডস সোল্ড এর ক্লোজিং ইনভেন্টরির সাথেও রিলেশন আছে। এই যে রিলেশন গুলাকে কানেক্ট করা, ইন্টারপ্রেট করা, এটাই বেসিক্যালি আমাদের কাজ। তার মানে আপনি যত বেটার ওয়েতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বুঝতে পারবেন, প্রিপেয়ার করাটা দেখতে পারতেছেন এবং প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট আপনি প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন, আপনি তত বেটার রেশিওটা লিখতে পারবেন। সো রেশিও লেখাটা কিন্তু আলাদা করে কোনো আসলে স্কিল না, এমন না যে রেশিও ক্যালকুলেট করা আলাদা করে কোনো স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। ওকে, আবার এটা এমনও না যে রেশিও অ্যানালাইসিসের জন্য আপনার অনেক অ্যাডভান্স ইংলিশ ভালো থাকতে হবে। অনেকেই এরকম একটাই থাকে যে রাইটিং স্কিল অনেক ভালো হতে হবে কিনা, না, ব্যাপারটা আসলে ওই রকম না। আপনার যে বেসিক রাইটিং স্কিল আছে সেটা দিয়ে আপনি আসলে আপনার এই ব্যাপারটাকে ভালো করে আনসার করতে পারবেন। এন্ড নেক্সট পয়েন্ট থাকে হচ্ছে আমাদের রেশিও অ্যানালাইসিস থেকে আমাদের কি রেশিওর ফর্মুলা মুখস্থ করে গেলে আমি কত মার্ক পাবো, অথবা ফর্মুলা থেকে আমার কত মার্কস আসে ম্যাক্সিমাম? রেশিওর এই কোশ্চেনটা থেকে টোটাল কত মার্কস আসবে? 20 মার্কস, রাইট? 20 মার্কস। 20 মার্কসের মধ্যে আপনার 10 মার্কস অথবা 12 মার্কস আসবে ইন্টারপ্রিটেশন থেকে, মানে আপনার অ্যানালাইসিস থেকে। ক্লিয়ার? তার মানে 50%-এর বেশি অ্যানালাইসিস থেকে পাবেন, এটা অবভিয়াস। আর বাকি 50% যেটা থাকে 10 মার্ক, সেই 10 মার্কের 10 কখনোই রেশিও ক্যালকুলেশনের জন্য আপনাকে দিবে না। সেই 10 মার্কের 50% হয়তো বা আদার্স কোনো একটা ক্যালকুলেশন দিবে, অ্যান্ড বাকি 5 মার্ক অথবা 4 মার্ক থাকবে মাত্র রেশিও ক্যালকুলেশন থেকে। সো আপনাদের মাথায় যদি কারো এই কনসেপ্টটা থাকে যে আমি রেশিওর ফর্মুলা মুখস্থ করে গেলেই হচ্ছে আমাদের আলটিমেটলি আমি 20-এ 15-16 পেয়ে যাব, ইট ইজ আ কমপ্লিটলি রং পারসেপশন। ওকে, তার মানে আপনারা যখন রেশিওর কোশ্চেনটা করবেন, রিকোয়ারমেন্টটা যখন দেখবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাদের রেশিও ক্যালকুলেশনের জন্য কত মার্কস থাকবে, অ্যান্ড ওইটার ইন্টারপ্রিটেশনের জন্য কত মার্কস থাকবে, অ্যান্ড অন্য একটা ক্যালকুলেশন, একটা সেপারেট ক্যালকুলেশন, যেমন আপনি যখন কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর রেশিও করবেন, মেবি এখানে একটা গুডউইলের ক্যালকুলেশন আপনাকে করতে বলবে 4 মার্ক। ওকে, মেবি আপনাকে ডিসপোজাল গতকালকে যেটা আমরা করলাম এটা আপনাকে করতে বলবে হয়তো বা 5 মার্কের জন্য। দেন আপনাকে একটা রেশিও দিবে, 4টা রেশিও দিবে, 5টা রেশিও দিবে, ওইটা ক্যালকুলেট করার জন্য হয়তো বা আপনি পাবেন 5টা রেশিও ক্যালকুলেট করতে, আপনি হয়তো বা আপনাকে দিবে 5 মার্ক। ওকে, আমি জাস্ট কোশ্চেন প্যাটার্নটা বললাম যে আমরা যখন কোশ্চেনটা আনসার করতে যাব তখন আমরা আসলে দেখবো যে এটাই হচ্ছে আসলে আমার রিয়েল রিফ্লেকশন। ওকে, নাম্বার 2, আপনারা অনেকেই এটা করে থাকেন, আমি আসলে আপনাদেরকে এখন বলবো না, বাট অনেকেই এটা করে। সেটা হচ্ছে আপনি যখন রেশিওটা লিখতে যান অথবা রেশিওর আনসার গুলা যখন দেখতে যান, মুখস্থ করার ট্রাই করেন। আপনাদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকতে পারে যে আপনি হয়তো বা 10টা রেশিওর কোশ্চেন মুখস্থ করে যাবেন, এক্সামে গিয়ে আপনি হয়তো বা ওই 10টা কোশ্চেন থেকে আনসার দিবেন। বাট আপনি কি শিওর যে আপনি যে সিনারিওতে প্র্যাকটিস করছেন, মুখস্থ করছেন, এক্সামের যে সিনারিও দুটো এক থাকবে? সো এই জায়গাটাতে আপনি একদম কমপ্লিটলি ওপেন থাকবেন। সিনারিওতে ঠিক যে ক্যালকুলেশন আসবে সেটার উপর আপনি আসলে ওই অনুযায়ী এক্সপ্লেন করবেন, অ্যানালাইজ করবেন। ওকে, দেন আরেকটা পয়েন্ট আসে যে ভাইয়া যদি আমার রেশিওর ক্যালকুলেশনে ভুল হয় আমার তো ইন্টারপ্রিটেশনটাও ভুল হবে।
ঠিক না? যেমন ক্যালকুলেশন ভুল কি, যে আমার যদি অপারেটিং প্রফিট মার্জিন আগের বছরের থেকে আপনার ক্যালকুলেশনে বেড়ে গেছে, বাট অ্যাকচুয়ালি এটা কমে যাবে। ওকে, আর আপনার ক্যালকুলেশনে যদি বেড়ে গেছে, আপনি তো এক্সপ্লেইনও বেড়ে গেছে অনুযায়ী করছেন, তাহলে আপনার কি পরবর্তীতেও কি মার্কটা কাটবে কিনা? না, পরবর্তীতে আর মার্ক কাটবে না। আপনি যে ক্যালকুলেশনের জন্য যে ভুলটা হয়েছে ওইটুকুর জন্য শুধু মার্ক কাটা যাবে, এবং ওইটা অনুযায়ী যদি আপনি ক্যালকুলেশনের বেস করে আপনি যদি ইন্টারপ্রিটেশনটাও করেন, সেই ইন্টারপ্রিটেশনের জন্য আপনি সলিড ওয়েতে মার্ক পাবেন। আমি বুঝাতে পারছি কথা। সো এই জায়গাটাতে খুব একটু মানে ওপেন থাকার ট্রাই করব, এবং এই জায়গাটাতে একটু লিবারাল থাকার ট্রাই করব। অ্যান্ড আমি আবারও বলতেছি, অবশ্যই অবশ্যই আপনি এই অ্যান্সারটা করবেন। মানে এটা এটা অবভিয়াস একটা খুব দারুণ কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন, যেখানে আপনি খুব ভালো মার্ক ক্যারি করতে পারেন। যেমন আমার একটা স্টুডেন্ট, আমার খুব ফেভারিট স্টুডেন্ট ছিল, ও হোয়াট হি ডিড, ও হচ্ছে 74 পাইছিল, জাস্ট রেশিওর ক্যালকুলেশন করছিল 8 মার্ক, ইন্টারপ্রিটেশনটা ও ধরেই নেই, 12 মার্ক পুরো ছেড়ে আসছিল। and I was very shocked. ও তখন যদি 12, আরো 4-5 বছর আগের কথা, ও যদি তখন ওই 12 মার্ক আনসার করতো, মিনিমাম 5-6 এখান থেকে পাইতো, সো ইট কুড বি 80+। সো খুব ভালো একটা মার্ক পাইতো। যাই হোক, এটা হয় নাই। সো দোজ আর দ্য লাইক বেসিক পয়েন্ট বিফোর স্টার্টিং দ্য রেশিও থিং। এখন আমরা আসি যে আসলে রেশিও অ্যানালাইসিস থেকে কোয়েশ্চেন যে আসবে এটা তো আমরা জানি, এটা তো আমরা শিওর, বাট এই কোয়েশ্চেনটা কি কি টাইপের সিনারিওর আসবে এটা আমাকে একটু বুঝতে হবে। আপনি দেখেন সিনারিও নাম্বার 1 কি বলছে, কম্পারিজন অফ ওয়ান এন্টিটি ওভার 2 পিরিয়ডস। এটা হচ্ছে আপনার সিঙ্গেল কোম্পানির রেশিও অ্যানালাইসিস, যে আপনি এবিসি কোম্পানির 2025 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন, আপনি 2025 এবং 2024 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে কম্পেয়ার করবেন। ওকে, তাহলে এইটা একটা সিনারিও হতে পারে, যেটা আপনাকে খুব কমন, এটা আসলে খুব একটা আসে না, বাট সিঙ্গেল এন্টিটি থেকে যদি হয় তাহলে এটা আসে। 2 নম্বরটা কি বলছে দেখেন, কম্পারিজন অফ টু এন্টিটিস ইন দ্য সেম পিরিয়ড। তার মানে 2025 সালেরই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি ইন্টারপ্রেট করবেন, কম্পেয়ার করবেন, বাট এবিসি কোম্পানির সাথে আপনার ইন্ডাস্ট্রির আরেকটা কোম্পানি, সেম ইন্ডাস্ট্রি, অফকোর্স ডিফারেন্ট ইন্ডাস্ট্রি হইলে তার আপনি কম্পেয়ার করতে পারবেন না, ঠিক না? যেমন আপনি যদি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে কম্পেয়ার করেন, তাহলে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি 2টা কোম্পানির মধ্যে কম্পেয়ার করতে হবে। এখন একটা ফার্মাসিউটিক্যালস আরেকটা গার্মেন্টস, দুইটার কি কোম্পানির অপারেশন নেচার কি এক? না। আবার ফার্মাসিউটিক্যালস এর সাথে আপনি হচ্ছে এরোপ্লেন অথবা অ্যারোনস্টিক কোনো ইঞ্জিনিয়ারিং কোনো এই টাইপের কোম্পানির আপনি পারবেন না, কোনো এয়ারপ্লেন কোম্পানি তাদেরটা আপনি পারবেন না, বিকজ দুইটার ইন্ডাস্ট্রি কমপ্লিটলি ডিফারেন্ট। তার মানে 2 ধরনের সিনারিও আমরা দেখলাম, একটা হচ্ছে আপনি আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে আপনার এই বছরের এবং আপনার হিস্টোরিক ইয়ার লাস্ট ইয়ারের, ক্লিয়ার? আরেকটা আমরা দেখলাম আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে আপনার কম্পিটিটরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্লিয়ার? আর 3 নম্বর হচ্ছে আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের সাথে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ, মানে সেক্টর অ্যাভারেজ। যেমন আপনি যদি আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে থাকেন, তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা স্ট্যান্ডার্ড থাকে, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মেবি রিসিভেবল কালেকশন পিরিয়ড এতদিন হবে, পেয়েবল পেমেন্ট পিরিয়ড এতদিন হবে, সো আপনি ওই অনুযায়ী কম্পেয়ার করবেন। এই 3টা হচ্ছে আপনাদের আসলে সিঙ্গেল এন্টিটি রিলেটেড রেশিও অ্যানালাইসিস, যেটা আমরা এখনো কভার করছি না। এটা আমরা আইএস আইএফআরএস গুলো শেষ করে দেন হচ্ছে আমরা ওইখানে যাব। আর পরের 3টা হচ্ছে আপনাদের গ্রুপ অ্যাকাউন্টিং থেকে। আপনি দেখেন 4 নম্বরটা, 4 নম্বরটা কি বলছে, acquisition or analysis of consolidated financial statement, acquisition of a subsidiary। মানে হচ্ছে আপনি কোনো একটা সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করবেন কিনা, অ্যাকোয়ার করার আগে ওই টার্গেটেড সাবসিডিয়ারির অল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনফরমেশন অ্যানালাইজ করে দেখবেন যে এই অ্যাকুইজিশনটা আপনার জন্য সুইটেবল কিনা। আমি কি বুঝতে পারতেছি কথাটা? মানে হচ্ছে আপনি এবিসি কোম্পানি, আপনি এক্স ওয়াই জেড কোম্পানিকে অ্যাকোয়ার করতে চান, আপনি কি উইদাউট অ্যানালাইসিস উইদাউট ডিউ ডিলিজেন্স কি তাকে অ্যাকোয়ার করবেন? অফকোর্স আপনাকে দেখতে হবে যে এক্স ওয়াই জেড কোম্পানির ফাইন্যান্সিয়াল প্রফিটেবিলিটি রেশিও কেমন, সলভেন্সি রেশিও কেমন, রাইট? এই সবগুলো জিনিস আপনি কনসিডার করেই আপনি এই জিনিসটা দেখবেন। সো আজকে আমরা এই এই একটা সিনারিওর কোশ্চেন করবো ইনশাআল্লাহ। এন্ড এটারই ভাইস ভার্সা আপনি আরেকটা কোশ্চেন দেখতে পারেন, সেটা হচ্ছে আপনার যদি কোনো
কোন সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করেছেন, এখন আপনি ডিসপোজ করে দিবেন। ওকে, ডিসপোজাল করলে সেই ক্ষেত্রে আপনার আপনার গ্রুপের ইম্প্যাক্টটা কি হবে? তার মানে ওই সিনারিওটা এমন হবে যে ডিসপোজালের আগে আপনার কনসলিডেটেড একটা ফিগার থাকবে আর ডিসপোজালের পরে আপনার একটা কনসলিডেটেড ফিগার থাকবে। সো এটারও একটা সিনারিও আমরা ইনশাল্লাহ করব, যেখানে মেইন ইম্প্যাক্টটা আমার আসলে দেখাতে হবে যে যদি আমি সাবসিডিয়ারিকে সেল করে দিই, ডিসপোজ করে দিই, তখন আমার হোল গ্রুপের উপর কি ইম্প্যাক্টটা পড়বে। ওকে, তাহলে এই দুইটা সিনারিও হচ্ছে আমাদের রিলেটেড টু গ্রুপ অ্যাকাউন্টিং। এন্ড লাস্টেরটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে, যেটা আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার পর ওইটার অ্যানালাইসিসটা কিভাবে করতে হয় সেটা হয়তো বা একটু গো থ্রু করতে পারি। বিশেষ করে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে যদি আমরা দেখি যে আমরা দেখবো, এটা আপনারা যারা F3 পড়ে আসেন তারা হয়তো বা জানেন যে IAS 7 অনুযায়ী ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাকে তিনটা ক্যাটাগরিতে আলটিমেটলি প্রিপেয়ার করতে হয়, মানে তিনটা মেইন অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এন্ড ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো গুলা কি আমি কিভাবে ইন্টারপ্রেট করব, সেটা স্টেটমেন্ট প্রিপারেশন হওয়ার পরে আমরা আরো বেটার ওয়েতে বুঝতে পারবো। সো লেটস সি আমরা আজকের যে সিনারিওটা আমরা বলতেছি সেই সিনারিও থেকে কোশ্চেনটা প্র্যাকটিস করব। বাট এটা ছাড়াও আমাদের আরো কিছু আলটিমেটলি এটার আর্টিকেল আছে, এই আর্টিকেল গুলো একটু আপনারা দেখে নিতে পারেন। ওকে, যেমন এটা আসলে ক্যাশ ফ্লো রিলেটেড, এটা না হলেও হয়। তারপর এখানে আপনি দেখবেন যে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন আপনার রেশিও অ্যানালাইসিস এর রাইট আপটাকে আর একটু ডেভেলপ করার জন্য, সেটা এখান থেকে আপনি একটু দেখে নিতে পারেন। তারপর এখানে নেটফ্লিক্স নিয়ে একটা খুব সুন্দর একটা দেওয়া আছে, আপনার আর্টিকেল দেওয়া আছে, সেটা আপনারা একটু দেখে নিতে পারেন যে নেটফ্লিক্স এর রেশিও অ্যানালাইসিসটা কিভাবে করা উচিত এবং কি কি পয়েন্ট আমাকে কনসিডার করা উচিত। যেমন তার একটা ছোট্ট সামারি আমি একটু বলেই রাখি, যে নেটফ্লিক্স এর ওরা যখন এক্সাম্পলটা দিয়েছে এক্সামিনার, তখন বলছে যে নেটফ্লিক্স এর রেভিনিউ বাড়ছে। এখন নেটফ্লিক্স এর রেভিনিউ যে বাড়ছে এটা তো কোম্পানির জন্য ভালো, এটা তো সবাই আমরা বুঝি। বাট আপনি অ্যাজ এন প্রফেশনাল আপনি আসলে কি ইনপুটটা দিবেন এখানে? আপনার ইনপুটটা কি থাকবে? আপনি কি শুধু ওয়ার্ড দিবেন, মানে ওয়ার্ড বলতে আমরা বোঝাচ্ছি যে নেটফ্লিক্স এর রেভিনিউ বেড়েছে, এটা কোম্পানির জন্য ভালো, এতটুকু বললে কি আপনার থেকে আসলে, মানে একটা এক্সপার্টের কাছ থেকে কি এটা আসলে রিকমেন্ডেড অথবা এক্সপেক্টেড? যেমন আদার জিনিস, যেমন না, আমি শুধু রেভিনিউর কথাটাই বলতেছি, মানে আমি শুধু রেভিনিউ, না শুধু রেভিনিউ, আমি জাস্ট রেভিনিউর কথা বলতেছি, জাস্ট রেভিনিউ, আমি রেশিওতে যাই। ওকে, দেখেন আপনি যখন বলবেন যে রেভিনিউ বাড়ছে, তার মানে রেভিনিউ যে ওয়ার্ল্ড ওয়াইড মাঝখানে কোভিড এর কারণে নেটফ্লিক্স এর রেভিনিউ বাড়ছিল, এটা তো অফকোর্স আমরা সবাই জানি। এটার পেছনে কারণটা কি থাকতে পারে? ইউজার বাড়ছে, ইয়েস। আদারওয়াইজ তো রেভিনিউ বাড়বে, বাট বাংলাদেশের পার্সপেক্টিভ তো এটা হয় না, রাইট? বাংলাদেশে তো একটা ইউজার নিয়ে 5 জন শেয়ার করে নিচ্ছেন আপনারা। তো বাংলাদেশের পার্সপেক্টিভে এটা হয় নাই, বাট গ্লোবালি তো এটা হয়েছে। আর কি হয়েছে? ওর কন্টেন্ট আগের থেকে বেটার হয়েছে, অনেক বেশি কন্টেন্ট ও দিচ্ছে, প্রাইসও মেবি হয়তো বা ও কম্পেয়ার ডিসকাউন্ট করছে। সো এরকম ফ্যাক্টর গুলো আপনি, এই আপনাকেই খুঁজতেছিলাম একটু আগে, তনিমাকে বলছি। আচ্ছা, এই হচ্ছে বেসিক্যালি ফ্যাক্টর। আমরা এই পয়েন্ট গুলা বলতে পারি যে এই কারণে আমাদের নেটফ্লিক্স এর রেভিনিউ বাড়ছে। তার মানে আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যে আপনি যখন কোনো রেশিওর কোয়েশ্চেন নিয়ে মানে প্র্যাকটিস করতে যাবেন, তখন আপনাকে ওই পার্টিকুলার পয়েন্টটা ডিপে ঢুকতে হবে, মানে ডিটেলসে ঢুকতে হবে। যেমন রেভিনিউ ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, ভালো করে খেয়াল করেন। রেভিনিউ কিসের উপর ডিপেন্ড করে? নাম্বার অফ ইউনিট, রাইট, আর হচ্ছে প্রাইস। প্রাইস বাড়লেও রেভিনিউ বাড়ে, আবার নাম্বার অফ ইউনিট সেলস বাড়লেও হচ্ছে রেভিনিউ বাড়ে। এখন আসেন, প্রাইসের সাথে নাম্বার অফ ইউনিটে কিন্তু আবার একটা কন্ট্রাডিকশন আছে। যদি আপনি প্রাইস বেশি বাড়ে, নাম্বার অফ ইউনিট আবার কমতেও পারে। এই যে এই অ্যানালাইসিসটা আপনাকে চিন্তা করতে হবে, বুঝতে পারতেছি কথাটা? আবার আপনি যখন ডিসকাউন্ট দিবেন, খেয়াল করে দেখেন, ডিসকাউন্ট দিলে কি হবে? ডিসকাউন্ট দিলে হয়তো বা সেলস বাড়বে, রাইট, মানে ইউনিট বাড়বে, টোটালে হয়তো বা রেভিনিউ কমতেও পারে। না, এটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, এটা। ওকে, যেমন ট্রেড ডিসকাউন্ট দিলে কি হচ্ছে, যে আপনি যদি, আপনি ধরেন যদি বলেন যে আপনি ফর এক্সাম্পল আপনি যদি 1000 ইউনিট কিনেন, আপনাকে আমি ফ্ল্যাট 30% ডিসকাউন্ট দেবো, ট্রেড ডিসকাউন্ট যেটাকে আমরা বলি। তার মানে ওই 30% এর পেমেন্ট কিন্তু আপনি নিচ্ছেন না। সো এই ফ্যাক্টর গুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। তার মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি,
যে রেশিও অ্যানালাইসিস করার জন্য আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর এলিমেন্টস গুলোর ব্যাপারে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে। এটা মাথার মধ্যে এটা সেট করতে হবে যে আপনি যদি কস্ট অফ গুডস সোল্ড আমরা যেটা বলছিলাম, অপারেটিং প্রফিটের কথা আমরা যখন বলছি, প্রত্যেকটা কম্পোনেন্টে আপনি দেখবেন যে ওইটার রেলেভেন্ট যে ফ্যাক্টর গুলো আছে ওই ফ্যাক্টর গুলাকে আপনাকে ইন্টারপ্রেট করতে হবে, নাথিং নিউ। ওকে, এটি হচ্ছে আমার মেইন পয়েন্ট আপনাদের কাছে বলার জন্য। এবং রেশিওটা আমি আপনাদেরকে বারবার বলতেছি যে এটা ফর্মুলা মুখস্থ করার কোনো জিনিস না। রেশিওটা একটা কনভারসেশন উইথ ফর্মুলা। আপনি ফর্মুলার সাথে যত কনভারসেশন করবেন আপনার ফর্মুলাটা আপনাকে তত বেশি রিপ্লাই দিবে। যেমন আপনি যখন অপারেটিং প্রফিট মার্জিনের সাথে কথা বলবেন দেখবেন ও আপনাকে বলবে অপারেটিং প্রফিট মার্জিন কি, মানে আমি বলতেছি হচ্ছে বলা বলতে যে অপারেটিং প্রফিট মার্জিন আপনি কিভাবে করবেন, যে অপারেটিং প্রফিট অন সেলস। তাহলে এখন আসলে অপারেটিং প্রফিট কিভাবে আসে আপনি জিজ্ঞেস করেন, তখন ও আপনাকে বলবে সেলস মাইনাস সিওজিএস মাইনাস অপারেটিং এক্সপেন্স। দেন আপনি বলবেন সেলস কিভাবে আসে। সো এইভাবে আপনি আরেকটু এটার সাথে ডিসকাশনটা স্টার্ট করেন, কনভারসেশনটা স্টার্ট করেন। সো নাও আমরা টেকনিক্যাল পার্টে একটু যাই, যে রেশিও অ্যানালাইসিস এর কোশ্চেনটা আমরা এখন যে পয়েন্টগুলো নিয়ে ডিসকাশন করব, এই পয়েন্টগুলো আপনার গ্রুপ অ্যাকাউন্টিং থেকে রেশিও আসলেও হেল্প করবে, আবার সিঙ্গেল এন্টিটিতে যখন প্র্যাকটিস করবেন তখনই কিন্তু এগুলাই আপনাকে হেল্প করবে। সো নাথিং নিউ টপিক যেটা আপনি পরবর্তীতে আবার যাবেন। সো আমরা স্টেপ বাই স্টেপ যাই। ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা রিকোয়ারমেন্টটা খুব ভালো করে দেখব। ওকে, দেখেন খুব সুন্দর করে রিড কোয়েশ্চেন্স রিকোয়ারমেন্ট। আপনাকে এখানে খুব সুন্দর করে কোয়েশ্চেনের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে যে আপনার কাছ থেকে কি চাওয়া হচ্ছে। আপনাকে কি লাস্ট ইয়ারের সাথে অ্যানালাইসিস করতে বলছে, নাকি এই ইয়ারের সাথে হচ্ছে আপনাকে অন্য একটা কোম্পানি অ্যানালাইসিস করতে বলা হচ্ছে। আপনাকে কি কোনো সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করা হবে ওই জন্য রেশিও করতে বলছে, নাকি ডিসপোজাল করবেন সেই জন্য করতে বলা হচ্ছে। ক্লিয়ার? এবং রিকোয়ারমেন্টটা এত সুন্দর করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে সো দ্যাট আপনি আপনার কোনো কনফিউশন এখানে না রাখেন। সো আমি ফার্স্ট স্টেপ থেকেই দেখেন যে নাম্বার ওয়ানে যদি আমি যাই, স্টেপ ওয়ানে আমি যখন রিকোয়ারমেন্ট পড়বো আমি কি এটা ভার্টিক্যাল অ্যানালাইসিস করব। ভার্টিক্যাল অ্যানালাইসিস মানে কি, আমার লাস্ট ইয়ারের সাথে অ্যানালাইসিস করবো না হরাইজন্টাল। হরাইজন্টাল মানে হচ্ছে আমার এই বছরের সাথে আমার অন্য একটা কম্পিটিটরের, নাকি আমি ট্রেন্ড অ্যানালাইসিস লাইক হচ্ছে আমি আমার লাইক কি বলে ইন্ডাস্ট্রি অ্যাভারেজের সাথে করব। সো এই ব্যাপারটা অলরেডি আমরা বলেছি যে আপনি রিকোয়ারমেন্ট থেকে বুঝতে পারবেন। এখন আমি স্টেপ বাই স্টেপ রিকোয়ারমেন্ট গুলো এখান থেকেও দেখে ফেলবো আপনাদের সাথে সাথে, তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে যে আসলে আমরা রিকোয়ারমেন্ট বলতে কি বোঝাচ্ছি। ওকে, দেখেন আমার এখানে রিকোয়ারমেন্ট গুলা কি, আগে রিকোয়ারমেন্টটা পড়ে ফেলি। কি বলছে রিকোয়ারমেন্ট? ক্যালকুলেট দ্য গুডউইল অন অ্যাকুইজিশন অফ স্টপিং কোম্পানি, রাইট? তার মানে এটার সাথে কিন্তু রেশিওর আসলে কোনো রিলেশন নাই। এটা জাস্ট আপনি গুডউইল ক্যালকুলেট যেভাবে করেন আপনি অলরেডি জানেন হাউ টু ক্যালকুলেট গুডউইল। এটার জন্য আমার অন্য কোয়েশ্চেনের ইনফরমেশন রেশিও রিলেটেড কোনো কিছু না করলেও হবে। কিভাবে গুডউইল ক্যালকুলেট করতে হবে, আমার টাইপ অফ কনসিডারেশন গুলো আইডেন্টিফাই করতে হবে, রাইট? কনসিডারেশন যা যা থাকবে সেটা ফেয়ার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। দেন আমাকে ওইটা নেট অ্যাসেট মানে সাবসিডিয়ারির নেট অ্যাসেট এন্ড অ্যাকুইজিশন ডেট করতে হবে এবং এনসিআই করতে হবে। এই সবগুলো এই তিনটে ইনফরমেশন যখন আমি ক্যালকুলেট করব তখনই আমি আমার এই ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবো। ক্লিয়ার? বি নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে দেখেন, নাম্বার টু মানে নাম্বার বি। Using the clocking group consolidated financial statement and the pre-formatted table provided, তার মানে এখানে আপনাকে এই যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটে কিন্তু প্রি-ফরম্যাটেড টেবিল বলছি আমরা। এই ফরম্যাট টেবিলে দেখেন খেয়াল করেন গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, নেট অ্যাসেট, গিয়ারিং রেশিও এন্ড ইন্টারেস্ট কভার রেশিও, এই সবগুলো আপনাকে সুন্দর করে দেওয়া আছে এবং এটার উপর বেস করে আপনাকে রেশিও গুলা ক্যালকুলেট করতে বলছে। কত মার্ক? তার মানে আপনারা যদি কেউ রেশিওর ফর্মুলা অনেক ভালো মুখস্থ করেন এই 20 মার্কের কোশ্চেনে মাত্র 5 মার্কস আপনি পাবেন, বাকি 15 মার্কস কিন্তু
এই ফর্মুলা মুখস্থের সাথে রিলেশন নাই। বাকি 15 মার্কস এর 5 মার্কস হচ্ছে গুডউইলের সাথে, আর 10 মার্কস আপনি দেখবেন এটা ইন্টারপ্রিটেশনের সাথে। ওকে, এরপরে সি নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে? অ্যানালাইজ কি করতে বলছে খেয়াল করে দেখেন। ওকে, দেখেন, analyze the comparative performance and gearing of clocking company। comparative মানে কি? তার মানে আমাকে 2 বছরেরটাই তো করতে বলছে এখানে, রাইট? 20x এর আবার খেয়াল করেন, দেখেন, মানে আপনাদেরকে আমি কেন ডিসকারেজ করতেছি না, বাট এটা ট্রু ফ্যাক্ট। আপনি রেশিও ক্যালকুলেট করবেন 5টা না কয়টা এখানে? 6টা। 6টা কিন্তু 1 বছরের না, 2 বছরের। তাহলে এটা 12টা ক্যালকুলেট করতে হবে। 12টা ক্যালকুলেশনের জন্য আপনাকে এক্সামিনার মার্ক দিচ্ছে 5 সো বাট আমরা অনেকেই অ্যাজিউম করি যে রেশিওর ফর্মুলা মুখস্থ করলেই মনে হয় আমরা পেয়ে যাব সব মার্ক। ওকে, এই জিনিসটা একটু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা কি আমাদের রুলস ব্রেক করছি, রাইট? আমাদের সরকার থেকে তো বলছে 25-এর নিচে নামানো যাবে না। অফিসে এটা আমাদেরকে এইচআর খুব স্ট্রংলি মানে ফলো করায়। মানে সরকার এই একটা ভালো জিনিস বলছে আর কি, যেটা অফিসের বিল কমায় দেয়, আদারওয়াইজ তো অনেক কিছু সমস্যা। তাহলে আমরা 30 সেপ্টেম্বর 20x8 and 20x7 এর মধ্যে আলটিমেটলি অ্যানালাইজটা করব। অ্যান্ড পরেরটা কি বলছে দেখেন, কমেন্ট অন দা লিমিটেশন। ভালো করে খেয়াল করেন, তার মানে আপনাকে তো ওই 6টা রেশিওর ইন্টারপ্রেট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার লিমিটেশনটাও বলতে হবে, মানে কিছু ড্রব্যাক আছে আপনার এই ইনফরমেশন থেকে, সেটা আপনাকে চ্যালেঞ্জটা বলতে হবে। টোটাল কত মার্কস? 10 মার্কস। এবং নিচে একটা নোট দেওয়া আছে, খেয়াল করে দেখেন, a maximum of 2 marks may be awarded for comments on the limitation of the ratio analysis। মানে হচ্ছে 10 মার্কের মধ্যে 2 মার্ক লিমিটেশন থেকে, বাকি 8 মার্ক এখন আপনার ওই ইন্টারপ্রিটেশন থেকে। লিমিটেশন কি? যেমন একটা সিম্পল লিমিটেশন, সব ডেটা আপনার কাছে অ্যাভেলেবেল নাই, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছাড়াও তো আরো নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থাকতে পারে, আরো ডিটেলস ইনফরমেশন লাগবে, এইগুলা লিমিটেশন। অথবা মানে এই ইনফরমেশন জাস্ট 2 বছরের কম্পেয়ার করতেছেন, হয়তো বা ডিফারেন্ট পলিসি যদি ফলো করে থাকে সাবসিডিয়ারি, সেটাও প্রবলেম, রাইট? তারপরে হচ্ছে যখন সাবসিডিয়ারিকে আপনি অ্যাকোয়ার করছেন, তারপর থেকে কত মাস, ধরেন 12 মাস তো আর আপনি করেন না, অনেক সময় মিডল ওয়ে অফ অ্যাকুইজিশন হয় না, সো এখানে 7 মান্থের সাথে আপনি কম্পেয়ার করতেছেন প্যারেন্টের 12 মান্থের। এই এই কথাগুলো জাস্ট বলে দেওয়া, আর কিছু না। তার মানে এই কোয়েশ্চেনটা আপনি আনসার করবেন কি স্প্রেডশিটে নাকি ওয়ার্ড স্পেসে? এই 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 ওয়ার্ক স্পেসটা কি মনে হচ্ছে? এটা কি স্প্রেডশিট? এটা ওয়ার্ড স্পেস। আমি এটাই চাচ্ছিলাম, বাট আমার সামহাও মানে কাজ করতেছিল না। আপনাদের প্র্যাকটিস প্ল্যাটফর্মের যে পার্টটা, সেটা আমি আসলে মানে নিতে পারতেছিলাম না কোনোভাবেই। বাট আপনাদের অ্যাকাউন্ট থেকে নাকি অটোমেটিক হয় প্রপারলি, সো আমরা নেক্সট ক্লাস থেকে হয়তো বইটি ট্রাই করব। আমরা যেহেতু স্প্রেডশিটে করবো না, এটা ওয়ার্ডেই করবো, আমরা ওয়ার্ডে প্রেজেন্টেশনটা কিভাবে করতে হবে সেটা দেখবো এখানে। ওকে, বাট গুডউইলটা চাইলে আমরা মানে আমাদের বেটার মানে ওয়ের জন্য আমরা হয়তো স্প্রেডশিটে করতে পারতাম, বাট এখানে কিন্তু ব্যাপারটা তা না, এখানে কিন্তু আমাকে গুডউইলটা এভাবেই করতে হচ্ছে। সো এটা দেখে ফেলা যায় আসলে গুডউইলটা আমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে করি। সো আমরা একদম এক্সাম এনভায়রনমেন্টের মতো করেই করার ট্রাই করবো ইনশাল্লাহ। এখন আমরা ব্যাক করি আমাদের রেশিওর ওই জাস্ট পার্টটাতে, আমাদের যে থিওরিটিক্যাল নলেজ পার্ট, সেই জায়গাটাতে রিকোয়ারমেন্টটা কি আমরা ক্লিয়ার? তাহলে আমরা আসলে কি করতে চাচ্ছি, আমরা কোন সিনারিওর সাথে এটা কানেক্ট করব, একটু মনে করে দেখেন তো। ভার্টিক্যাল একটা, আরেকটা কি কনসলিডেশনের, যখন আমরা বলছি এটা কি অ্যাকুইজিশনের জন্য নাকি ডিসপোজালের জন্য? এটা অ্যাকুইজিশনটা করব কিনা, অথবা অ্যাকুইজিশনের জন্য। ক্লিয়ার? এই দুইটা সিনারিও আমরা ক্লিয়ার। এখন আসি স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে স্কিম থ্রু কোয়েশ্চেন্স, লাইক আপনার কত বছরের জন্য কম্পেয়ার করতে হবে, 2 বছর, এই বছর এবং লাস্ট ইয়ার, কতগুলা রেশিও আপনাকে ক্যালকুলেট করতে হবে, অ্যাডিশনাল কোনো নোট বলছে কিনা, যেটা আমাকে বলছে লিমিটেশন, রাইট? তারপরে হচ্ছে যেটা আপনাকে 4 নম্বরে বলছে, চেক ফর এনি এফেক্ট অফ লিমিটেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যেমন আপনি হিস্টোরিক, যেমন এখানে আপনি এই 4 নম্বর পয়েন্ট পড়লে আপনি দেখবেন যে আপনি লিমিটেশন অনেকগুলো পেয়ে যাবেন, যে আপনি কি হিস্টোরিক্যাল কস্ট করছেন কিনা আপনি জানেন না, আপনাকে ইনফরমেশন হয়তো বা বলে নাই, রাইট? তারপর আপনি কি ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং হয়েছে কিনা, হোনোস, কারণ স্টেটমেন্ট তো আপনি প্রিপেয়ার করেন নাই। তো ওই কথাগুলো আপনি একটু বলে দিলেন, তাহলে একটু বেটার।
তাহলে স্টেপ 2 টা আমরা অলরেডি মোটামুটি ডিসকাশন করেছি কিন্তু, যে কি কি রিকোয়ারমেন্ট এখানে বলা ছিল। স্টেপ 3 কি বলছে দেখেন, রিড থ্রু কোয়েশ্চেন্স কেয়ারফুলি, আন্ডারলাইন কিওয়ার্ডস। মানে হচ্ছে অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, মানে হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স কারা, মানে আপনি কাদের জন্য রেশিওটা করছেন, এটা কি শেয়ার হোল্ডারদের জন্য, বোর্ডের জন্য, নাকি আপনার রেগুলেটরের জন্য। সো এটা আপনাকে ভালো করে ক্লিয়ারিফাই করতে হবে। নাকি আপনি ব্যাংক থেকে লোন নিবেন এই জন্য রেশিওটা করতেছেন, মানে ইন্টারপ্রিটেশনটা করতেছেন, নাকি আপনি কোনো আলটিমেটলি ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করার জন্য করতেছেন, নাকি ম্যানেজমেন্টের পারফরমেন্স ইভালুয়েট করার জন্য করছেন। এটা আপনি যখন সিনারিওটা আপনি যখন পড়বেন, সিনারিও পড়ার সাথে সাথে আপনি মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে যাবেন। স্টেপ 4, সেট আউট হেডিংস ফর মেইন পার্টস অফ দ্য অ্যান্সার। এটা খুব ইম্পর্টেন্ট। এটা কেন আমরা বলতেছি, আপনি যখনই ইন্টারপ্রিটেশনটা করবেন অফকোর্স হেডিং ইউজ করবেন। হেডিং আমরা ইউজ করাটা এতটা ইম্পর্টেন্ট, যদি আপনি রচনার মতো লিখে ফেলেন। যেমন হেডিং বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি, যেমন ধরেন আমার এই কোশ্চেনটা থেকে যদি যাই, আমার এখানে সরি আমার এখানে কয়টা রেশিও ক্যালকুলেট করতে বলছে দেখেন তো। প্রফিট মার্জিন 2টা, রিটার্ন কারেন্ট ক্যাপিটাল এমপ্লয়েড এই 3টা, রাইট? তাহলে আমরা অ্যাপারেন্টলি বুঝতেই পারতেছি এগুলো হচ্ছে প্রফিট এবিলিটি ক্যালকুলেশন, রাইট? তাহলে আমরা বলতে পারি যে পারফরমেন্স অফ দ্যাট কোম্পানি আর পারফরমেন্স অ্যানালাইসিস। যেমন আমরা হেডলাইনটা কি ইউজ করতে পারি, জাস্ট সে ফর এক্সাম্পল আমরা আমরা প্রত্যেকটা রেশিওর নামটাও আমরা হেডলাইন হিসেবে ইউজ করতে পারি। যেমন ধরেন আমি গ্রস প্রফিট মার্জিন, মার্জিন এটা একটা হেডলাইন, ওকে। অথবা আমি আমার হেডলাইন হিসেবে প্রফিট এবিলিটি অফ কোম্পানি, যে কোম্পানি তার আন্ডারে হচ্ছে গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, রাইট? অ্যান্ড I know and ROCE, রাইট? ক্লিয়ার? এখন এই যে আমরা ফার্স্টেই যে ট্যাগটা ইউজ করলাম, এইগুলাকে আমরা বলতেছি হচ্ছে হেডলাইন। আমি গ্রস প্রফিট মার্জিন লিখে নিচে এক্সপ্লেন করব। ক্লিয়ার? সো আমি যদি হেডলাইন ইউজ না করে সরাসরি লেখা শুরু করি, এক্সামিনারের পক্ষে কিন্তু হয়তোবা নিজে থেকে পড়ে এটা ডিটারমাইন করতে হবে যে এটা আপনি গ্রস প্রফিট মার্জিন নিয়ে বলেছেন। ক্লিয়ার? ওকে। এন্ড দেন আপনি যখন হেডিং ইউজ করতেছেন, আপনাকে এক্সামিনার কনক্লুশনের জন্য কি কোনো হেডিং ইউজ করতে, অথবা কনক্লুশনের জন্য কি আলাদা কোনো কোনো মার্ক আছে, এরকম কিছু বলছে? এই যে 10 মার্কের ব্রেকডাউন কি বলছে, 2 মার্ক হচ্ছে লিমিটেশন থেকে, বাকি 8 মার্ক আমার কোথা থেকে, ইন্টারপ্রিটেশন থেকে, রাইট? ওকে। বাট মজার ব্যাপার হচ্ছে এই 8 মার্কের মধ্যে 2 মার্ক অফকোর্স, 1 মার্ক অথবা 2 মার্ক অফকোর্স থাকবে কনক্লুশনের জন্য। এটা এক্সামিনার বলুক না বলুক, আপনাকে কনক্লুশন ইউজ করতেই হবে। ক্লিয়ার? তাহলে হেডিংস আপনি আপনার মতো করে করেন, কোনো সমস্যা নাই। আপনি হেডিংস এই যে এই 6টা রেশিওর জন্য 6টা হেডিং ইউজ করেন। আপনি 6টা রেশিওর জন্য 2টা হেডিং ইউজ করবেন, একটা হচ্ছে প্রফিটেবিলিটি আর একটা হচ্ছে আপনার, একটা হচ্ছে পারফরম্যান্স আর একটা পজিশন, ওকে। বাট আপনি যাই করতেছেন না কেন, এন্ড অফ দ্য আনসার আপনাকে কনক্লুশনের জন্য একটা হেডিং ইউজ করতেই হবে। এটা একটা বাই ডিফল্ট টেকেন ফর গ্রান্টেড একটা হেডিং। এবং হোয়াট ইজ দ্য কনক্লুশন? কনক্লুশন হচ্ছে আপনি উপরে যা লিখছেন তারই একটা জাস্ট 2 লাইনের সামারি, যে ওভারঅল পারফরমেন্স অফ দ্য কোম্পানি এটা ভালো 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 খারাপ, অথবা এটা পজিশনের বেস্ট পার্সপেক্টিভ থেকে তার ইন্টারেস্ট কভারটা ভালো বাট গিয়ারিংটা ভালো না, সেটা আর একটু ফোকাস দিতে হবে। সো বেসড অন দ্যাট কোম্পানির অবস্থাটা এরকম মনে হচ্ছে। আপনি কোনোটাই কংক্রিট বলবেন না, বাট একটা জাস্ট জাস্টিফিকেশন দিয়ে দেওয়া। আমি কি বুঝাতে পারতেছি কথাগুলা? তার মানে আপনি যত স্ট্রাকচারড ওয়েতে আনসারটা করবেন, দেখবেন যখন আপনি 6টা হেডিং 7টা হেডিং ইউজ করতেছেন না, প্রত্যেকটা হেডিং আমি 2টি লাইন করে লিখলাম, প্রত্যেকটা হেডিং এর জন্য হয়তো আপনাকে 2 মার্ক করে 3 মার্ক 2 মার্ক 1.5 মার্ক করে দিয়ে দিচ্ছে। সো 7টা হেডিং এর জন্য হয়তো আপনি ইজি হয়ে যায়, এক্সামিনার ইজিলি ডিটারমাইন করতে পারে যে আপনাকে মার্কটা দিতে পারতেছে। আমি কি বুঝাতে পারতেছি কথাগুলো? সো এই স্ট্রাকচার গুলো আপনি একটু কাইন্ডলি ফলো করার ট্রাই করবেন, এই গাইডলাইন গুলো একটু ফলো করার ট্রাই করবেন যখন আপনি আনসারটা দিচ্ছেন, ওকে। এন্ড এটাই হচ্ছে আমাদের আসলে মেইন, যদি বলি যে রেশিও গুলোর ব্যাপারে।
স্টেপ 5 ক্যালকুলেট রিকোয়ার্ড রেশিওস, মানে যেটা আমরা 5 মার্কের জন্য করব। এখানে আমাদের এই পার্টটা আসলে খুব একটা দরকার নাই, বিকজ স্টক মার্কেট রিলেটেড কোনো কিছু আমাদের আসলে এক্সামে আসে না, আপনি দেখবেন থাকেও না। সো ওই পার্টটা আপনি কমপ্লিটলি স্কিপ করতে পারেন। প্রথম 3টা কলামের রেশিও গুলো আপনারা একটু আমাকে একটা একটা করে বলবেন, আমরা একটা একটা করে ডিসকাশন করব এখন ইনশাল্লাহ। এবং আমি আপনাদেরকে একটা কাজ দিছিলাম যে আপনারা রেশিওর ফর্মুলা গুলো দেখে আসবেন, গত ক্লাসে আমি বলছিলাম, আমার যতটুকু মনে আছে। তাহলে আমরা দেখি নাম্বার 1 পারফরমেন্স। পারফরমেন্স আমি কি দিয়ে বুঝি? পারফরমেন্স এর আমার কার সাথে রিলেটেড? প্রফিট এন্ড লসের সাথে রিলেটেড, রাইট? মানে আমার প্রফিটেবিলিটি অথবা পারফরমেন্স এর ব্যাপারটা সাথে রিলেটেড। তার মানে পারফরমেন্স, এটাকে আমরা বলছি আসলে প্রফিটেবিলিটি রেশিওস। তার মানে এই রেশিও গুলো হচ্ছে আমার রিলেটেড টু প্রফিটেবিলিটি, মানে হচ্ছে কোম্পানির প্রফিট আর্ন করার ক্যাপাবিলিটি কতটুকু। ওকে, সো এই রেশিও গুলো আমাকে ডিফাইন করবে যে আমরা এই কোম্পানির পারফরমেন্স কেমন হয়েছে, লাইক ওভার দ্য ইয়ার কোম্পানির প্রফিট কেমন করছে, কোম্পানির কস্ট কন্ট্রোলিং ক্যাপাসিটি কেমন, কোম্পানির রেভিনিউ কেমন বাড়ছে না কমছে, এই জিনিসগুলা। তাহলে পারফরমেন্স রেশিওর মধ্যে কি কি আছে খেয়াল করে দেখেন। আরওসি, 3টা মেনলি, গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, আর হচ্ছে আরওসি। তাহলে ফার্স্টেই লেখেন গ্রস প্রফিট মার্জিন। গ্রস প্রফিট মার্জিন, গ্রস প্রফিট মার্জিন ফর্মুলাটা কি হবে একটু বলেন যে কোনো একজন। gross profit divided by sales into 100%. গ্রস প্রফিট divided by revenue or sales into 100, রাইট? আমরা আগে এটাতেই থাকি, এটা শেষ করে নেই। হ্যাঁ, গ্রস প্রফিট মার্জিন দিয়ে আমরা আসলে কি বুঝতেছি, মানে গ্রস প্রফিট মার্জিন আমাকে কি এক্সপ্লেন করে, মানে কি কি বলে? আমি কথা বলি একটু গ্রস প্রফিট মার্জিনের সাথে। Gross profit. আমার টোটাল রেভিনিউর আর নেট রেভিনিউ হোয়াট এভার যেটাই বলছি আমরা, কারণ কোম্পানির ইনফরমেশনে যেটা দেওয়া আছে সেটাই আমার রেভিনিউ। এই রেভিনিউর কত পার্সেন্ট হচ্ছে আমার গ্রস প্রফিট, রাইট? ওকে, তার মানে আমি এখানে পার্সেন্টেজ অন গ্রস প্রফিট ক্যালকুলেট, পার্সেন্টেজ আমি যদি বলি গ্রস প্রফিট পার্সেন্টেজ অন রেভিনিউ কত সেটা বের করছি, রাইট? তাহলে ফার্স্ট পয়েন্ট আমি বলে দেই, এই পারফরমেন্সের এই যতগুলো রেশিও আছে, অ্যাপারেন্টলি এই রেশিওর পার্সেন্টেজ যত বেশি হবে এটা তত ভালো। এটা জাস্ট একটা অ্যাপারেন্ট, মানে অ্যাপারেন্টলি আমরা এটা অ্যাজিউম করতেই পারি, পারসিভ করতেই পারি যে আমার এই পারফরমেন্স রেশিওর মধ্যে এটা যত বেশি হবে তত বেটার, রাইট? তার মানে গ্রস প্রফিট মার্জিন, আমার সেলস যদি হয় 100 টাকা, গ্রস প্রফিট মার্জিন যদি হয় 40%, ভালো। যদি 50%, ভালো, আরো ভালো। তার মানে কি, আমার রেভিনিউর কতটুকু আলটিমেটলি কস্ট অফ গুডস সোল্ড আমি খরচ করতেছি, আমি যদি ইনডিরেক্টলি বলি। কারণ কস্ট অফ গুডস সোল্ড আমার যত কম খরচ হবে গ্রস প্রফিট তত বাড়বে না? ওকে, তাহলে এই গ্রস প্রফিটের সাথে রিলেশন দুইটা কম্পোনেন্টের, রাইট? একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে কস্ট অফ সেলস। এখন এখানে আপনি খেয়াল করে দেখেন, যদি সেলসও বাড়ে কস্ট অফ সেলসও তো বাড়ার সম্ভাবনা আছে নাকি? মানে সেলস বলতেছে, যদি সেলস ইউনিট বাড়ে, ইউনিট বাড়লে কি কস্ট অফ সেলসও লজিক্যালি বাড়ার কথা না? তাহলে এটাও তো আপনাকে একটু অ্যানালাইজ করে দেখতে হবে যখন আপনি লিখবেন যে ওর সেলস কতটুকু বাড়ছে, সেই প্রপোর্শনে কস্ট অফ সেলস বাড়ছে কিনা। আমি কি মানে বুঝাতে পারতেছি? ইটস ফুড ফর থট, যে আপনি একটু চিন্তা করেন, আপনার ব্রেনকে একটু চিন্তা করান, এভাবে চিন্তা করা যায়, এভাবে চিন্তা করতে হয়। তাহলে গ্রস প্রফিট মার্জিনের কম্পোনেন্টটা কি আমার ক্লিয়ার? নিউমারেটর ডিনোমিনেটর কি দাঁড়াচ্ছে? তার মানে এখানে রেশিওর একটা বেসিক ম্যাথমেটিক্যাল ফরম্যাট আছে, যে আমার নিউমারেটর থেকে যদি ডিনোমিনেটর বেশি রেটে বাড়ে তাহলে রেজাল্টটা কি আসে, রেজাল্টটা, আউটকামটা। যেমন আপনি দুইটা জাস্ট কম্পেয়ার করে দেখেন, ধরেন আপনার গ্রস প্রফিট হচ্ছে 20 আর সেলস হচ্ছে 100 টাকা, তাহলে আমার গ্রস প্রফিট মার্জিন কত হবে? জাস্ট করে দেখেন। প্রশ্নটা কি? 20 টাকা গ্রস প্রফিট, হ্যাঁ, আর রেভিনিউ হচ্ছে 100 টাকা, 20% হবে, রাইট? ওকে, এখন গ্রস প্রফিট 20 টাকা, বাট সেলস হচ্ছে 120 টাকা, এখন কত পার্সেন্ট হবে? 60. সুলভ, হ্যাঁ?
মানে 16.67% এরকম আসবে, রাইট? তাহলে এটা বলার রিজন হচ্ছে যখন আমার ম্যাথমেটিক্যালি ডিনোমিনেটর বেড়ে যায় তখন আমার আউটকাম অফ দ্য রেশিও, রেজাল্ট অফ দ্য রেশিও কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সো এটাও বোঝা, এই ম্যাথমেটিক্যাল প্রসেসটাও বোঝা এক্সপ্লেন করার সময়। ক্লিয়ার আমার পয়েন্টটা? ওকে, তাহলে আপনি যখন গ্রস প্রফিট মার্জিন নিয়ে কথা বললেন তখন কি নিয়ে কথা বললেন? গ্রস প্রফিটের সাথে রেভিনিউর রিলেশনটা কি, রাইট? গ্রস প্রফিটের সাথে রেভিনিউর কানেকশনটা কি? তাহলে এখানে আর কোনো কথা বলার দরকার নাই। এখানে কি অপারেটিং কস্ট আনার কোনো দরকার আছে? গ্রস প্রফিট মার্জিনের সাথে কি অপারেটিং প্রফিট মার্জিনের কোনো সম্পর্ক আছে? না। তাহলে এই গ্রস প্রফিট মার্জিনটা প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, ফর্মুলাটা স্ট্রেট ফরওয়ার্ড, এক্সপ্লেনেশনটাও অনেকটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড, বাট এখানে আমার রেভিনিউ এবং সিওজিএস এর একটা রিলেশন দেখতে হবে। ওকে, নাম্বার 2, অপারেটিং প্রফিট মার্জিন অর নেট প্রফিট মার্জিন। Net profit divided by revenue. নেট প্রফিট ব্র্যাকেটে লেখেন প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, পিবিআইটি, Okay, ঠিক আছে। ঠিক না? নেট প্রফিট, প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, তাহলে ডিভাইডেড বাই কি হবে? Sales. ডিভাইডেড বাই अगेन সেলস, রাইট? আমি এটা, তাহলে এইটা আমি কি করতেছি? এইটা আমি করতেছি হচ্ছে আমার টোটাল রেভিনিউ কত পার্সেন্ট হচ্ছে আমার অপারেটিং প্রফিট, ঠিক না? ওকে, এখন এখানে আপনি আমাকে বলেন এখানে আপনার হাইলাইটেড পয়েন্ট কি হবে? এখানে হাইলাইটেড পয়েন্ট কি আর কস্ট অফ গুডস সোল্ড হবে? কস্ট অফ গুডস সোল্ড এর পরের যে এক্সপেন্স গুলা, মানে যে অপারেটিং আদার এক্সপেন্সেস গুলা, রাইট? তার মানে আপনি যখন এখানে এক্সপ্লেন করবেন আপনি এই পয়েন্টটাতে সে হাইলাইট করবেন আপনার কোম্পানি অপারেটিং এক্সপেন্স কন্ট্রোল করায় কতটুকু এফিশিয়েন্ট। কারণ রেভিনিউ নিয়ে তো আপনি কথা বলে ফেলছেন অলরেডি, ওই যে গ্রস প্রফিট মার্জিনে তো রেভিনিউ কি হয়েছে, কস্ট, সেটা তো অলরেডি আপনার ডান। আপনি ওই কথাগুলো আর রিপিট করবেন না। এখন আপনি বলবেন যে আপনার কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনের এফিসিয়েন্সি কমপ্লিটলি ডিপেন্ড করে কার উপর? টু কন্ট্রোল ইউর অপারেটিং এক্সপেন্স, অপেক্স এর উপর। ক্লিয়ার? ওকে, এটা অ্যাকাউন্টিং প্রফিট, মানে অ্যাকাউন্টিং প্রফিট মানে হচ্ছে আমার ওই অ্যামortization ডেপ্রিসিয়েশন ওগুলো অলরেডি আমি বাদ দিয়েই নিচ্ছি, ওগুলো আমি কনসিডার করেই নিচ্ছি। ওকে, যেমন এটাও একটা আপনার লিমিটেশন হিসেবে আনতে পারে যে আমি অপারেটিং প্রফিট মার্জিনের মধ্যে এটা বলতেছি বাট আমার অ্যামortization ডেপ্রিসিয়েশনটা তো আসলে বেসড অন অ্যাজাম্পশন ধরা, মানে এটা তো আসলে অ্যাজাম্পশনের উপর বেস করে না। অপারেটিং প্রফিট মার্জিন যেটা আমি বলতেছি, অপারেটিং প্রফিট মার্জিনের মধ্যে আপনি যখন অপারেটিং কস্ট বলতেছেন অপারেটিং কস্টের মধ্যেই কিন্তু এই অ্যামortization ডেপ্রিসিয়েশন চলে আসতেছে, বুঝতে পারছেন? আমার অ্যামortization ডেপ্রিসিয়েশন কিন্তু অনেক সময় কস্ট অফ গুডস সোল্ড এর সাথেও আসে। যেমন যদি আমার ডেপ্রিসিয়েশন হয় মেশিন রিলেটেড, যে মেশিনটা ফ্যাক্টরিতে ইউজ হয়েছে সেটা কিন্তু কস্ট অফ সেলস এ চার্জ হয়ে যায়। ওকে, সো এটা অলরেডি ডেপ্রিসিয়েশন ওগুলা ইনক্লুড করাই। এই দুটোতে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, এখন চলে যায় রোশেতে, রাইট? এটাকে কি বলি আমরা? রোশে, এটার নাম কি বলা উচিত? রোশে মানে আমরা অনেক সময় বলি না আইএলস, আইএলস আসলে বলা ঠিক না কিন্তু, তারপর আমরা বলি না আক্কা, এগুলা কিন্তু আমিও বলতাম আক্কা, আসলে কিছু বলার নাই, এটা সরি। যেমন এটা কিন্তু বলা ঠিক না, এটা কিন্তু বলা উচিত এসিসিএ। তারপরে ধরেন এই যে আমি যে কোম্পানিতে আছি এখন, বুঝছেন, এটা হচ্ছে এটাকে আমরা আবার এইস অ্যাডভাইজারি বলি, বাট আমি যখন বিভিন্ন, যেমন গতকালকে গেলাম ইয়াতে ইউআইতে, ওইখানে ওরা খুব সুন্দর করে বলতেছে এসিই অ্যাডভাইজারি। তো এটা মানে প্রপারলি এক্সপ্লেন করাটা বেটার। সো ওরও তো একটা নাম, রাইট? আরওসি, সো ওরে ভালো করে নামে ডাকা উচিত। যেমন ধরেন আমাকে যদি আপনি এখন, আমার নাম আসলে সাইমন, আপনি যদি আমাকে সাইমন অথবা সিমন বলে ডাকেন আমার খারাপ লাগবে, সো ওই বেচারারও খারাপ লাগবে। ওরে আপনি নাম ভালোভাবেই ডাকেন, আরওসিটি ডাকেন, রসে রসে ডাকেন না, হ্যাঁ? তো আরওসিই এটাও পার্সেন্টেজই আসবে। তার মানে একটা জিনিস আমরা খেয়াল করলাম যে আমার পারফরমেন্সের যতগুলো রেশিও আছে সবগুলো আমার কিসে আসবে? পার্সেন্টেজে আসবে। তার মানে যে রেশিওর রেজাল্টটা পার্সেন্টেজে আসবে সেই রেশিওটা আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব?
পার্সেন্টেজ আমি কি দিয়ে পাই, পার্সেন্টেজ 100 দিয়ে পাই, রাইট? সো এই জিনিসটা একটু ভালো করে কেয়ারফুলি মাথায় রাখা। ওকে, এখন আপনারা আমাকে একটু বলেন যে আরওসিই বলতে আমরা আসলে এটার ফুল ফর্মটা কি, ফুল ফর্মটা আগে আমাকে বলেন। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে এখানে দুইটা জিনিস আসে, এটা হচ্ছে রিটার্ন, রাইট? রিটার্নটা উপরে থাকবে, অন ক্যাপিটাল এমপ্লয়েড, মানে ক্যাপিটাল এমপ্লয়েড থাকবে হচ্ছে ডিনোমিনেটর হিসেবে, আর রিটার্নটা থাকবে হচ্ছে আমার নমিনেটর হিসেবে, নিউমিনেটর হিসেবে, রাইট? এখন আমরা তাহলে এই জায়গায় দুটো জিনিসই বুঝতে চাই যে ক্যাপিটাল এমপ্লয়েডটা কি আর ক্যাপিটাল এমপ্লয়েডের এগেইনস্ট রিটার্নটা কি। ওকে, ফার্স্টে আপনি আমাকে বলেন যে ক্যাপিটাল এমপ্লয়েড বলতে আমি কি বুঝি। ক্যাপিটাল এমপ্লয়েড মানে আমি ফর্মুলাতে পড়ে যাই, ক্যাপিটাল এমপ্লয়েড এর কনসেপ্টটা বলতে আমরা আসলে কি বুঝি। এমপ্লয়েড মানে কি, ইনভেস্টেড। ওকে, ক্যাপিটাল কত টাকা ইনভেস্টেড ফর লং টার্ম আর শর্ট টার্ম, ফর লং টার্ম। ওকে, তাহলে এখানে লেখেন ক্যাপিটাল এমপ্লয়েড মিন্স দ্য টোটাল ক্যাপিটাল, ব্র্যাকেটে লেখেন the total capital employed, total capital employed in the business। ওই ক্যাপিটালের সমান সমান আপনি লেখেন ক্যাপিটাল সমান সমান আর ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান, আপনি ফর্মুলা লিখে ফেলতে পারেন। এখন ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান ফর্মুলা বলতে পারবেন কেউ আমাকে? অনেক অনেক কমপ্লিকেটেড ফর্মুলা বলে বলছে, রাইট? সো অনেক ভাবেই বের করা যায়, বাট এটার এরিয়াটা আমাকে বুঝতে হবে। এই ক্যাপিটাল এমপ্লয়েড এরিয়াটা কোনটা? ইট ইজ কামিং ফ্রম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইট ইজ কামিং ফ্রম স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ক্যাপিটাল এমপ্লয়েড বলতে আমরা বুঝাই সিম্পলি ইকুইটি প্লাস ডেট, সিম্পলি ইকুইটি প্লাস লং টার্ম ডেট। ওকে, মানে নন কারেন্ট লাইবিলিটি। তাহলে লেখেন ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান ইকুইটি প্লাস লং টার্ম ডেট, ইকুইটি প্লাস লং টার্ম ডেট। অল্টারনেটিভলি এটা কিন্তু অনেক অল্টারনেটিভ ওয়েতে ক্যালকুলেট করা যায় এই পার্টটাই, রাইট? কিভাবে ক্যালকুলেট করা যায়? টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, যেটা বললো, রাইট? আমি টোটাল অ্যাসেট থেকে যদি কারেন্ট লাইবিলিটি বাদ দিই তাও তো ওই ডেট প্লাস ইকুইটিটাই আমি পেয়ে যাচ্ছি। তাহলে লেখেন অল্টারনেটিভলি ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। সরি, ওকে। আর রিটার্ন সমান সমান লেখেন রিটার্ন সমান সমান অপারেটিং প্রফিট, রিটার্ন সমান সমান অপারেটিং প্রফিট অর পিবিআইটি। এটি হচ্ছে সবথেকে স্ট্রং ফর্মুলা আমাদের পারফরমেন্স অ্যানালাইজ করার, পারফরমেন্স ইন্টারপ্রেট করার, এবং এটা একদম কমন একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আসবেই। মানে আপনাদের এক্সামে যদি রেশিও থেকে ফর্মুলা আসে, এটা একদম নাম্বার ওয়ান টপ প্রায়োরিটি, এই ফর্মুলাটা ওরা দিবেই, দেয়, সবসময় দেয়। তাহলে এটা দিয়ে আমরা আসলে কি বুঝলাম, ফর্মুলাটা এখন কি দাঁড়াইলো? এখন ফর্মুলাটা দাঁড় করান তো, আরওসি ফর্মুলাটা কি দাঁড়াইলো তাহলে? নেট প্রফিট মানে অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, রাইট, ইনটু 100, সিম্পল কথা। টোটাল অ্যাসেট আপনি যেটা বললেন, আমি বলি নাই তো, আপনারটাই তো সবাই বলতেছি, আপনি আবার ভুলে গেলেন নাকি? না এআই দিয়ে বলছেন? টোটাল অ্যাসেট কারেন্ট লাইবিলিটি আপনি বললেন, এটাই তো আমি বলে দিলাম। ওকে, তাহলে এখন আপনি আমাকে আরেকটু বলেন তো, তাহলে এই রেশিওটা দিয়ে আপনি আসলে কি বের করতেছেন, মানে কি কথা বলতেছেন রেশিওর সাথে? আগের দুটো তো আমি বুঝলাম যে রেভিনিউ, বাট এটা তো রেভিনিউর কিছু না, এটা কিসের? ইট ইজ সিমিলার লাইক রিটার্ন অন ইনভেস্টমেন্টের মতোই কিছু একটা জিনিস, রাইট? যে আপনি টোটাল যত টাকা ইনভেস্ট করেছেন আপনার কোম্পানিতে, বোথ ইকুইটি অ্যান্ড ডেট, এটার কত পার্সেন্ট রিটার্ন আপনি পাচ্ছেন, দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন দ্যাট ইনভেস্টর
the equity holder or the debt holder will ask you, right, যে আমরা যে টাকা দিচ্ছি এটার কত পার্সেন্ট রিটার্ন তুমি আসলে আনতে পারতেছো প্রতি বছর অন অ্যান অ্যাভারেজ। ক্লিয়ার? এন্ড দিস ইজ দ্য মোস্ট স্ট্রং অ্যাকাউন্টিং রেশিও যেটা আপনাদেরকে এক্সামিনার আস্ক করবে। তাহলে এই তিনটেই আসবে হচ্ছে আমার পার্সেন্টেজ, রাইট? এবং এই তিনটার ক্ষেত্রে আমরা কি বলছি, এটা যত বেশি হবে তত বেটার আপনাদের জন্য। ক্লিয়ার? ওকে, 2 নম্বর কলামে কি আছে? 2 নম্বর কলামে আছে হচ্ছে লিকুইডিটি রেশিও, রাইট? ওকে, লিকুইডিটি রেশিও দুই ভাবে হয়, একটা হচ্ছে শর্ট টার্ম আর একটা হচ্ছে লং টার্ম। ওকে, শর্ট টার্মের মধ্যে লেখেন দুইটা রেশিও আছে, একটা হচ্ছে কারেন্ট রেশিও আর একটা হচ্ছে কুইক অর অ্যাসিড টেস্ট রেশিও। তাহলে লিকুইডিটি রেশিও দিয়ে আমরা কি ডিফাইন করি? এই লিকুইডিটি এটা একটা পজিশন রিলেটেড জিনিস, রাইট? লিকুইডিটি রেশিওটা কি? ইট ডিফাইন্স পজিশন অফ দ্য কোম্পানি। তাহলে এটা কি কি ডিফাইন করছে কোম্পানির? লেফট সাইডের গুলা পারফরম্যান্স, আর এটা কি ডিফাইন করতেছে? পজিশন, রাইট? এখন এই পজিশনটা আমরা কোন পার্সপেক্টিভে দেখতেছি? দুইটা পার্সপেক্টিভে, একটা হচ্ছে লং টার্ম পার্সপেক্টিভে আর একটা শর্ট টার্ম পার্সপেক্টিভে। ওকে, ক্লাস আপনার ক্লাস আছে না আমি না 5টা পর্যন্ত? মানে আনিস ভাই যেহেতু নিবে না, আমরা ওই জন্য হচ্ছে একটু লং করে তারপরে ছেড়ে দিই। তাহলে আমরা লিকুইডিটি রেশিও থেকে কি দেখতেছি, যে আমার লিকুইড পজিশনটা কেমন, মানে আমার কোম্পানির আলটিমেটলি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আসলে পজিশনটা কেমন ইন টার্মস অফ আমার শর্ট টার্মে তার কতটুকু আসলে তার পজিশনটা বেটার এবং লং টার্মে তার পজিশনটা বেটার, রাইট? তাহলে শর্ট টার্মে আমরা যে পজিশনটা দেখতেছি সেটাকে আমরা দুইটা রেশিও দিয়ে ডিফাইন করি, একটা হচ্ছে কারেন্ট রেশিও আর একটা হচ্ছে কুইক অর অ্যাসিড টেস্ট রেশিও। ওকে, বাট খেয়াল করে দেখবেন এটা কোনোটাই কিন্তু আমি পার্সেন্টেজে বলতেছি না, রাইট? এই রেশিও কিন্তু কোনোটা আসলে পার্সেন্টেজে আসতেছে না, সো এটা আপনাকে একটু ক্লিয়ার হতে হবে যে আসলে এটা পার্সেন্টেজ না। ওকে, এটা বেসিক্যালি হচ্ছে আমাকে আনতে হবে বেসড অন দা টাইপ অফ রেশিও। যেমন আমি কারেন্ট রেশিও সেটা দিয়ে কি ডিফাইন করব সেটা আমাকে বুঝতে হবে। তাহলে কারেন্ট রেশিও কি, এটা একটু ফর্মুলাটা বলেন আপনারা। কারেন্ট অ্যাসেট, তাহলে লিখে ফেলেন কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। না, আগে কারেন্ট রেশিওটা লেখেন, কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট কি কি আছে? ক্যাশ, ইনভেন্টরি, রিসিভেবল, প্রিপেমেন্ট, রাইট? কারেন্ট লায়াবিলিটি কি কি আছে? পেয়েবল, অ্যাকচুয়াল কোন এক্সপেন্স যদি থাকে, প্রভিশন, এগুলা হচ্ছে। এখন এটা দিয়ে আমরা আসলে কি বুঝতেছি, যে আমার কোম্পানিতে কতটুকু কারেন্ট অ্যাসেট আছে, কতটুকু কারেন্ট অ্যাসেট আছে টু সেটেল কারেন্ট লায়াবিলিটিস, রাইট? কতটুকু কারেন্ট অ্যাসেট আছে টু সেটেল কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এটা আমার কিসে আসবে? এটা টাইমসে না, এটাকে আমরা আসলে রেশিও বলি, ইস্টুতে আসে, রাইট? ইস্টু মানে কি, যে 2:1 আর 1:1, রাইট? তার মানে আপনি লিখবেন যে এখানে স্ট্যান্ডার্ড রেশিও কত, মানে কারেন্ট রেশিওর স্ট্যান্ডার্ড রেশিও কত, যে আমার $1 কারেন্ট লায়াবিলিটি পে করার জন্য মিনিমাম কত ডলার কারেন্ট অ্যাসেট থাকা উচিত? মিনিমাম $2 থাকা উচিত, রাইট? এখন আপনি যখন এটা কম্পেয়ার করবেন, যদি এটা বেশি থাকে তাহলে কি ভালো? তাও কিন্তু প্রবলেম আছে। কেন? কারণ আপনার যতটুকু ক্যাশ দরকার, আপনি বেশি ক্যাশ যদি হোল্ড করে রাখেন, এখানে একটা অপরচুনিটি কস্ট আছে। আপনি হয়তো এটা ইনভেস্ট করে রাখলে এখান থেকে কোনো ইন্টারেস্ট পাইতেন, রিটার্ন পাইতেন, রাইট? একটা প্রফিট লস হচ্ছে, এইটা একটু ভালো করে খেয়াল করবেন। তার মানে যখন এটা কম্পেয়ার করবেন, যখন এটা ক্যালকুলেট করবেন, তখন এটার রেজাল্টটা আসবে ইস্টুতে, যেমন 2:1 or 1.7:1 or 1.8:1 or 2.3:1, whatever, এটা ফর্মুলা থেকে আসবে। ওকে, এখন আসেন পরের রেশিওটা কি, শর্ট টার্ম ইয়েতে অ্যাসেট টেস্ট রেশিও, রাইট? এইটা জাস্ট একটা ডিফারেন্স, সেটা হচ্ছে এখানে আপনি কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি করেন, বাট কারেন্ট অ্যাসেটের মধ্যে যেগুলো কুইকার কারেন্ট অ্যাসেট, কুইকার কারেন্ট অ্যাসেট কোনটা? কুইকার কারেন্ট অ্যাসেট আদার দেন ইনভেন্টরি, বাকি সবগুলাই হচ্ছে কুইকার অর কুইকেস্ট কারেন্ট অ্যাসেট। তাহলে অ্যাসেট টেস্ট রেশিওর ফর্মুলাটা লেখেন কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, কারেন্ট অ্যাসেট, আরেকটা কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি
ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, রাইট? এটার স্ট্যান্ডার্ড কত আছে অথবা কত হইতে হয়? হ্যাঁ, মানে ক্লোজিং অ্যাভারেজ ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি, মানে আমার ইয়ার এন্ডে যে ইনভেন্টরিটা রয়ে যায়, হ্যাঁ, অ্যাভেলেবেল যে ইয়ার এন্ডে যে ইনভেন্টরি সেটাই বলতেছি ক্লোজিং ইনভেন্টরি, মানে যেটা আমি সেল করে তারপরে টাকা পাবো। তার মানে এটা এখনো পর্যন্ত রিয়েলাইজ স্টেজে নাই, এটা আমাকে আগে সেল করতে হবে, রিসিভেবল হবে তারপরে। সো এটা একটু লেন্দি কারেন্ট অ্যাসেট, এই জন্য এটাকে অ্যাসিড টেস্ট বলি না। তাহলে এটার স্ট্যান্ডার্ড হচ্ছে 1:1 লেখা, স্ট্যান্ডার্ড হচ্ছে 1:1। বাট এই স্ট্যান্ডার্ড গুলো কিন্তু নট রকেট সায়েন্স যে এটা আপনাকে এক্সামে বলেও দিতে পারে যে এটার স্ট্যান্ডার্ড হচ্ছে এত, বাট স্টিল আপনি অ্যাপারেন্টলি জানেন যে কোনটার বেটার স্ট্যান্ডার্ড কত। তাহলে এটা হচ্ছে আমার লিকুইডিটি রেশিও শর্ট টার্ম। এরপরে আসেন লং টার্ম। লিকুইডিটি রেশিও লং টার্ম লং টার্ম মানে পজিশনের লং টার্মের কি রেশিও আছে? দুইটা রেশিও আছে লং টার্মে, একটা হচ্ছে ইন্টারেস্ট কভার রেশিও, আরেকটা হচ্ছে গিয়ারিং রেশিও। ওকে, আমরা গিয়ারিংটা আগে আসি, তারপর ইন্টারেস্ট কভারটাতে আসি। গিয়ারিং বলতে আমরা আসলে কি বুঝি, আমাকে এক কথায় যদি বলতে পারেন? ওইটাই, মানে আপনি যত গিয়ার বাড়াবেন তত ভালো, ঠিক না? ফার্স্ট যাবে বাট রিস্ক থাকে না। দিস ইজ হাউ কোম্পানি লাইক লুক লাইক। তার মানে কোম্পানির ক্ষেত্রেও সেম ব্যাপারটা, আসলে যত বেশি গিয়ারিং হবে, যত বেশি গিয়ার হবে তত সমস্যা। তার মানে ইট লিখে ফেলেন, গিয়ারিং রেশিও, it describes riskiness of the company. It describes riskiness of the company and calculated based on the capital structure. Capital structure বলতে আমরা কি বুঝি? Yes, based on the capital structure ratio, like debt versus equity, মানে হচ্ছে আমি যদি সিম্পল ভাবে কথাটা বলি যে আপনার কোম্পানিতে টোটাল ক্যাপিটাল আছে 100 টাকা, ওকে, এই 100 টাকার মধ্যে আপনার ইকুইটি কত পার্সেন্ট, ডেট কত পার্সেন্ট, সিম্পল, একদম সিম্পল কথা। এখন এই ফর্মুলাটা আমরা দুই ভাবে করতে পারি। যেমন আমি যদি এইটাকে একটু সিম্পল ভাবে এক্সপ্লেন করতে চাই যে আপনার ডেট এবং ইকুইটি রেশিও হচ্ছে ডেট 80%, ইকুইটি 20%, কি মনে হয় কোম্পানির রিস্কিনেস এর পার্সপেক্টিভ থেকে কোম্পানি কি অনেক রিস্কি না? হাইলি গিয়ার্ড কোম্পানি না? আচ্ছা, আবার 20% ইকুইটি 80%, সরি 20% ডেট 80% ইকুইটি, এটা কেমন মনে হয়? মানে এটাও আপনার কাছে মনে হতে পারে হ্যাঁ ভালো, বাট এটাও খুব একটা ভালো না আসলে। এটার জন্য আমার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের যে কনসেপ্টটা আছে, যেটা আপনারা এফ9 গিয়ে পড়বেন, দেখবেন ওই জায়গাতে একটা ইম্প্যাক্ট করে, বাট অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে ভালো, রাইট? বাট এই রেশিওটা অলওয়েজ 50-50 থাকাটা বেটার, অথবা 60-40, 40-60 এই রেঞ্জে থাকাটা বেটার, বাট এটার পারফেক্ট কোন আসলে রেশিও নাই থাকে। হ্যাঁ, এটা তাহলে এটার ফর্মুলা দুইটা লেখেন। গিয়ারিং রেশিও আমাকে এক্সামিনার দুই ভাবে ক্যালকুলেট করতে বলতে পারে, একটা হচ্ছে ডেট বাই ইকুইটি, এটা আমার পার্সেন্টেজে আসবে, ডেট বাই ইকুইটি ইন্টু 100, হ্যাঁ, অর ডেট বাই ইকুইটি, এটা একটা ফর্মুলা, ডেট বাই ইকুইটি ইন্টু 100, অর, হ্যাঁ ঠিক আছে, অর ডেট বাই ডেট প্লাস ইকুইটি, ডেট বাই ডেট প্লাস ইকুইটি এখানে আমি ইন্টু 100, হ্যাঁ, এটার রিজনটা আমি বলতেছি। হ্যাঁ, ওকে, এখন
টোটাল ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট হচ্ছে আমার ডেট একটা, আরেকটা হচ্ছে আমার ইকুইটি কত পার্সেন্ট ডেট, দুই রকম। এখন এটার আসলে রিজনটা কি? ফার্স্ট রিজনটা হচ্ছে আপনি কি করতেছেন, যে আপনার ডেট এবং ইকুইটির রেশিও কত, মানে ইকুইটির কতটুকু হচ্ছে ডেট, রাইট? এখন আপনি কোনটা ইউজ করবেন, দ্যাটস দ্য কোয়েশ্চেন। মানে এটি তো নেক্সট কোয়েশ্চেন আসে যে কারণটা কি, কোনটা ইউজ করবেন? ফর্মুলা দুইটি আছে, কোনটা? আচ্ছা, চিন্তা করার কিছু নাই, চিন্তা করার কিছু নাই, আপনি দেখেন এক্সামিনার কি করে। আমি এই জন্যই দুইটা বলে দিলাম আপনাকে। এক্সামিনার কি বলছে দেখেন তো, মানে ডেট বাই ইকুইটি, আসলে প্লাস নাই, ডিভাইড আছে। ওকে, হ্যাঁ, লুক লাইক প্লাস, দ্যাট ইজ দ্য রিজন। তার মানে দুইটা রেশিওই আমরা ইউজ করতে পারি, আমাকে এক্সামিনার যেটা ইউজ করতে বলবে সেটাই করতে হবে। আমি বুঝাতে পারছি কতটা? ওকে, আপনি যেতে পারেন, আপনি ইউ ফিল লাইক সিক, সমস্যা নেই। ওকে, টেক রেস্ট, ডক্টর দেখান। এই বয়সে আমরা অসুস্থ হইলে ঠিক আছে, বাট হ্যাঁ, গো, গুড লাক, সাবধানে ই করেন। মানে এভাবে, মানে এটা আপনি যদি ধরেন লুক এট আরো 50 বছর বাঁচার পর, ইউ ক্যান টেল দিস স্টোরি যে আমি যেদিন রিপোর্ট দিয়েছি ওই দিন পর্যন্ত ক্লাস করতাম, আপনার নাতিপুতিকে বলতে পারবেন এটা। না মানে ওই যে মানে আমাদের আগের আগের দিনের, যেমন আব্বুর কাছ থেকে এগুলো এখনো শুনি যে আব্বু এরা হচ্ছে আগে সকালবেলা গিয়ে গম নিয়ে আসতো, এসে ওইটা দিয়ে যেত দাদুরে, ওটা রান্না করতো, ওইটা খেয়ে তারপরে হচ্ছে স্কুলে যেত। ওই তো মানে এই স্টোরি ধরেন কমন, এখন এটা আসলে করতো কিনা এটা তো আমি তো আর ওই সময় ছিলাম না, এটা তো গল্পের ব্যাপার। সো প্লিজ, গুড লাক, ই করেন, টেক কেয়ার করেন, তারপরে আসেন, সমস্যা। ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে গিয়ারিং রেশিওটা কোনটা ইউজ করব, আমি কি ডেপ করব না দেন আই ডোন্ট নো, এটা আমাকে এক্সামিনার যেটা করতে বলবে আমি সেটাই করব। তো এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। না না, এটা ডেপ বাই ইকুইটি, রিভার্স ডেপ্ট, আমার ডেপ্ট কতটুকু, এটা হচ্ছে ইকুইটির ডেপ্ট কতটুকু, অথবা ক্যাপিটাল এমপ্লয়েড, যেমন ডেপ্ট বাই ডেপ্ট প্লাস ইকুইটি যেটা আসলে কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েড। আমি এখানে আসলে আমার গিয়ারিংটা বের করতেছি, মানে রিস্কিনেসটা বের করতেছি। হ্যাঁ, যত বেশি ডেপ্ট হবে তত বেশি গিয়ারিং হাই হবে, এবং তত বেশি সমস্যা কোম্পানির জন্য, কারণ তত বেশি ইন্টারেস্ট আগে দিতে হবে। যেমন ইন্টারেস্ট মাস দিতে হবে, আপনি প্রফিট মেক করেন না করেন, বাট ডিভিডেন্ড কিন্তু প্রফিট হইলে তখন ডিভিডেন্ড দিচ্ছেন, রাইট? সো দ্যাটস দ্য অ্যাকচুয়ালি রিজন। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে রেশিও গুলো আমি কিভাবে আসলে ক্যালকুলেট করব? সো আমরা আজকে যেহেতু এইগুলা রেশিও আমার লাগবে, এই কয়টা লাগবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, রাইট? ছয়টা রেশিও। তাহলে ইন্টারেস্ট কভার আর নেট অ্যাসেটটা করলে আমরা মোটামুটি ভাবে আজকে কোশ্চেনটাতে চলে যাব। দেন নেক্সট ক্লাসে হয়তো যদি বাকিগুলা লাগে সেটা আমরা করলাম, রাইট? যেমন ইনভেন্টরি টার্নওভার ডেজ, যখন যেটা আসবে সেটা নিয়ে আমরা ফর্মুলা ডিসকাস করলাম, বাট বেসিক পয়েন্ট গুলো তো আমরা ক্লিয়ার। তাহলে গিয়ারিং রেশিও গেল, এরপর আসে ইন্টারেস্ট কভার রেশিও। এটা দিয়ে আমরা কি বুঝি আসলে, ইন্টারেস্ট কভার রেশিও দিয়ে আমরা আসলে কি বুঝি? মানে ইন্টারেস্ট ডিভাইডেড বাই ক্যাপিটাল কস্ট। মানে ইন্টারেস্ট কভার রেশিও দিয়ে আমরা কি বুঝি, মানে শুনে কি মনে হচ্ছে? দেখেন প্রত্যেকটা রেশিওর সাথে আপনি কথা বলছেন, আমি 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 কোনোটাই কিন্তু মুখস্থ করাই দিইনি, প্রত্যেকটা আগে রেশিওটা বুঝতে হবে আপনাকে, যে কোন রেশিও দিয়ে কি বুঝাচ্ছে। ইন্টারেস্ট কভার রেশিও দিয়ে আপনি কি বুঝতেছেন, নামটা শুনে কি মনে হচ্ছে? অ্যাবিলিটি, তাহলে অ্যাবিলিটি কোত্থেকে ইন্টারেস্ট দিবেন, প্রফিট থেকেই তো দিবেন, ঠিক না? তার মানে আপনার কতটুকু প্রফিট অ্যাভেলেবেল আছে টু পে ইউর ইন্টারেস্ট, এটাই তো, রাইট? তাহলে লিখে ফেলেন ফর্মুলাটা। ব্যাংক মানে ব্যাংক ইন্টারেস্ট অর আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যত ইন্টারেস্ট আছে, তাহলে এটা কি হবে, প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ডিভাইডেড বাই ইন্টারেস্ট। প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ডিভাইডেড বাই ইন্টারেস্ট, পিবিআইটি ডিভাইডেড বাই ইন্টারেস্ট। এটা কিসে আসবে, পার্সেন্টেজ আসবে? এটা আসবে টাইমসে, রাইট? তার মানে কত টাইমস আপনি ইন্টারেস্ট কভার করতে পারবেন, দুই দুই টাইমস, থ্রি টাইমস, ফোর টাইমস, ফাইভ টাইমস, সিক্স টাইমস।
এটা কোনো আইডিয়াল না, এটা যত বেশি টাইমস হবে তত বেটার। যেমন আপনার ইন্টারেস্ট যদি হয় 10 টাকা আর যদি পিবিআইটি হয় 100 টাকা, তাহলে কত টাইমস আপনি ইন্টারেস্ট দিতে পারবেন? 10 টাইমস। তার মানে এটা ভালো। আবার যদি হয় ইন্টারেস্ট 5 টাকা বাট পিবিআইটি 100 টাকাই, তাহলে কত টাইমস? 20 টাইমস। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। তার মানে কত টাইমস আপনি ইন্টারেস্ট পে করতে পারবেন, সেই পে করার কতটুকু অ্যাভেলেবল প্রফিট আছে টু সেটেল দ্য ইন্টারেস্ট, দ্যাট ইজ কল্ড ইন্টারেস্ট কভার রেশিও। নামটা কিন্তু এইটাই। ওকে, এন্ড ইন্টারেস্ট কভার রেশিওটা কিসে আসবে? পার্সেন্টেজে আসবে? এটা টাইমসে আসবে, ইন টাইমস, পার্সেন্টেজে আসবে। ক্লিয়ার? ওকে। আর লাস্টের এই রেশিওটা নিয়ে আমরা কথা বলবো, এটা হচ্ছে নেট অ্যাসেট টার্নওভার। লেখেন নেট অ্যাসেট টার্নওভার রেশিও। এটা হচ্ছে এফিসিয়েন্সি থেকে, লিকুইডিটিতে এটাই শেষ। আর এফিসিয়েন্সি থেকে আমরা এটা নিয়ে শুধু কথা বলবো। এই বাকি তিনটা আমাদের আজকের কোশ্চেনের জন্য যেহেতু রেলেভেন্ট না, আমরা নেক্সট কোশ্চেনটা যখন করব তখন এটা নিয়ে ডিসকাশন করব। ওকে, নেট অ্যাসেট টার্নওভার রেশিও। টার্নওভার মানে কি? টার্নওভার সেলস, রাইট? রেভিনিউ। মানে এটা ওই যেটা বললেন মিনিংটা ওইটাই, যে আপনার নেট অ্যাসেট ইউজ করে আপনি আরওসি তে কি দেখছেন? আরওসি তে দেখছেন হচ্ছে আপনার নেট অ্যাসেট ইউজ করে, মানে আপনার ক্যাপিটাল এমপ্লয়েড ইউজ করে আপনার রিটার্ন কতটুকু আসছে। রিটার্ন বলতে আপনি কি বুঝাইছেন? প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স কতটুকু আসছে। আর এটার মানে হচ্ছে আপনার নেট অ্যাসেটের এই কম্পোনেন্ট গুলো আপনি ইউজ করে কতটুকু রেভিনিউ, কতবার রেভিনিউ জেনারেট করতে পারতেছেন, রাইট? তাহলে এটার ফর্মুলাটা কি আসবে? লিখে ফেলেন, রেভিনিউ, রেভিনিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। নেট অ্যাসেট মানে এটা এটা দুই ভাবে করা যায়, টোটাল অ্যাসেট দিয়েও করা যায়। হ্যাঁ, বাট ওইটা আসলে ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে করাটাই বেটার। তাহলে লিখে ফেলেন অ্যাসেট টার্নওভার মানে নেট অ্যাসেট টার্নওভার রেভিনিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। আমার এখানে কি আর এক্সপ্লেন করার দরকার আছে রেভিনিউ কোত্থেকে আসছে? রেভিনিউটা তো বললামই, বাট ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে ক্যালকুলেট করতে হবে এটা কি আর বলার দরকার আছে? সো উই নো হাউ টু ক্যালকুলেট। এটা পার্সেন্টেজে আপনি নিতে পারেন, মানে এটা টাইমসে আসে বাট পার্সেন্টেজেও করতে পারেন, এটার জন্য আসলে এরকম কোনো রেস্ট্রিকশন নাই। ওকে, আমরা কি মোটামুটি তাহলে দেখলাম যে কি কি রেশিও আমাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে। সো আপনাদের একটা ছোট হোমওয়ার্ক থাকবে, আপনি এই তিনটা রেশিওটা একটু দেখে ফেলবেন। ইনভেন্টরি টার্নওভার ডেজ, রিসিভেবল টার্নওভার অর কালেকশন ডেজ, পেয়েবল অর ক্রেডিটর টার্নওভার ডেজ অর পেমেন্ট ডেজ। ওকে, জাস্ট অ্যাট এ গ্লান্স একটু দেখে রাখলেন। ওকে, সো দ্যাট আপনি যখন এক্সামে এই রেশিওটা আসবে আপনি আনসারটা করতে পারেন, রাইট? তাহলে আমরা পারফরমেন্স রেশিও নিয়ে কথা বললাম, লিকুইডিটি রেশিও নিয়ে কথা বললাম, এফিসিয়েন্সি রেশিও, অ্যাসেট টার্নওভার নিয়ে কথা বললাম। নাও লাস্ট স্টেপটা কি, মানে আমার এই কোয়েশ্চেনটা সলভ করার লাস্ট স্টেপ, ঠিক না? এখন আমাকে স্টেপ 6টা ফলো করতে হবে। আমি রেশিওটা ক্যালকুলেটও করে ফেলছি। লাস্ট স্টেপ হচ্ছে আমাকে এখন পুরো আনসারটা এক্সপ্লেন করতে হবে। খেয়াল করে দেখেন, রাইট ফুল আনসার, এক্সপ্লেন অল ক্যালকুলেটেড রেশিওস প্রপারলি। ডিটেল গাইডলাইনে কি বলা আছে? Try to apply your analytical skills without just saying the particular ratios are increased or decreased, যে কথাটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। You are not supposed to just say যে হ্যাঁ আরওসি বাড়ছে এটা ভালো, আরওসি কমছে এটা খারাপ, কারণ ওইটার ওয়াইটা লিখতে হবে, কেন বাড়ছে, ইম্প্যাক্টটা কি। ক্লিয়ার? নাম্বার 2, try to use some formal or appropriate word verb। এইটা কেন বলতেছি, এই এই জিনিসটা আমি খুব মানে আমি 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 ইউজ করতাম। সরি, এটা হচ্ছে এক্সামিনারের কিছু ফেভারিট ওয়ার্ড আছে। যেমন আমরা সবসময় ইনক্রিজ ইউজ করি না, ও অলওয়েজ ইনক্রিজ না বলে ও রাইজ বলে। আবার যখন ইনক্রিজটা প্রপোর্শনেটলি হয় ও ইনক্রিজ না বলে বলে স্কেল আপ। মানে একই ওয়ার্ড কিন্তু, মানে স্কেল আপ স্কেল ডাউন, বাট ওইটু জাস্ট ওর ওর প্রপার একটা ওয়ার্ড ইউজ করে। তারপর ডিক্রিজের ক্ষেত্রে আমরা ডিক্রিজ করি না, ও অনেক সময় ফল ইউজ করে, অনেক সময় ডেটোরিওরেট ইউজ করে। এই ডেটোরিওরেট ওয়ার্ডটা খুব ওর ফেভারিট।
তো মানে এই কথাটা বলার কারণ হচ্ছে আপনারা যখন কারোর সাথে রিলেশনশিপে যান তখন ওর কোন ল্যাঙ্গুয়েজে আই লাভ ইউ বলাটা ফেভারিট এটা আপনারা অনেক খুঁজে খুঁজে তারপরে দেন। সো ওইটাই এক্সামিনারের কোন ওয়ার্ডটা ফেভারিট, যদি এক্সামিনারকে ওই ওয়ার্ডটা বলা যায় এক্সামিনার উড ফিল লাইক ওয়াও, ও তো আমার সাইকোলজিটা ল্যাঙ্গুয়েজটা বুঝতে চায়, লেটস গেট কানেক্টেড, রাইট? তো ওইটাই বুঝার জন্য, এবং এটার জন্য আপনি যেটা করতে পারেন, যেটা আমি আপনাকে বললাম, টেকনিক্যাল আর্টিকেল গুলো পড়তে পারেন, আপনি এক্সামিনারের আনসারটা একটু দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যখন ইনক্রিজ ইউজ করেন ও তখন কোনটা ইউজ করে। আমি কি বুঝতে পারতেছি? নাম্বার টু। নাম্বার থ্রি, allocate proper marks for both profitability position of a business। আপনি অনেক রেশিওতে দেখবেন আপনাকে বলবে অ্যানালাইজ প্রফিটেবিলিটি অ্যান্ড পজিশন অর কম্পেয়ার অর ইভালুয়েট প্রফিটেবিলিটি অর পারফরমেন্স অর পজিশন অফ দ্য কোম্পানি। এখন রেশিও 6টা আছে, এই 6টার মধ্যে মার্কগুলো অ্যালোকেট করে দিছে না যে কোনটায় কত মার্ক, বাট কখনো যদি এই মার্কটা অ্যালোকেট করে না দেয় তখন আপনি কি করবেন? ঠিক না? তখন আপনার জন্য স্ট্যান্ডার্ড কি, তখন কি প্রফিটেবিলিটি থেকে 20% পজিশন থেকে 80% করবেন, আর প্রফিটেবিলিটি থেকে 80% পজিশন থেকে 20% করবেন? ইকুয়াল রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে, 60, ওই যে অ্যাগেন 60-40, 50-50, 55-45, একটা ব্যালেন্স করে আনসারটা করতে হবে। আর যাই ব্যালেন্স করেন, যেটাই করেন না কেন, কনক্লুশনের জন্য একটা পয়েন্ট আপনাকে রাখতেই হবে। সো এক্সাম আনসারের ফরম্যাট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, বুলেট পয়েন্ট বুলেট পয়েন্ট বুলেট পয়েন্ট। আপনি আনসার 6টা করেন না করেন, তাহলে ধরেন 4টা লাইসেন্স কনক্লুশন লিখে ফেলবেন, বিকজ কনক্লুশনের জন্য একটা পার্সিভ মার্ক এক্সামিনার দিবে আপনাকে। ওকে, ঠিক আছে। আমরা যেটা করতে পারি, একটা ছোট ব্রেক নিতে পারি, তারপরে কোশ্চেনটা শুরু করতে পারি, বিকজ ইউ ফিল লাইক ডাউন মনে আর হচ্ছে। এফআর রিভিশন এটা দেওয়া আছে, দেওয়া আছে না? এটা বল দাও দেওয়া নাই? অফকোর্স দেওয়া আছে, আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। অফকোর্স দেওয়া আছে। টেকনিক্যাল আর্টিকেল ভিতরে দাও না, এই যে আমি দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ দিয়ে দিব। না না, এটা বলছি আমি, বাট সামহাও আমার পার্সোনাল মেইলেই দেওয়া লাগবে। আমি একবারে এটা করা আছে, আমি জাস্ট লিংক দিয়ে দিলেও হবে, বাট এটা আমি আবার আমি ওই ড্রাইভেই হচ্ছে আমরা আপলোড করে দিব ইয়েতে। সো ওইটাই ওইটাই প্ল্যান ছিল। ওকে, তাহলে একটা ছোট্ট ব্রেক নেই আমরা, 3-4-5 মিনিটস, ঠিক আছে।
शुरू করে দিলে আর তো নাই। ওকে, গুডউইলটা কি আর করার দরকার আছে আমাদের? ক্যালকুলেট গুডউইল, এটা হোমওয়ার্ক দিলে হয় না, এটা বাসায় যদি করতে বলি পসিবল না। গতকালকের মতোই আমি জাস্ট বলে দিচ্ছি, এখানে শেয়ার কনসিডারেশন আছে, ক্যাশ কনসিডারেশন আছে, ডেফার্ড কনসিডারেশন আছে, বাকি সবকিছু অ্যাজ ইট ইজ। নেট অ্যাসেট আছে, আমার এনসিআই কে বের করে নিতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, এবং এটার সাথে আসলে বাকি রেশিওর কোনো ওইরকম আর রিলেশন না, এটা এখানেই আইসোলেটেড পার্ট। ওকে, সো আই প্রেফার আপনারা গুডউইলটা বাসায় করে আসলেন। ওকে, সো দিস ইজ সর্ট অফ লাইক হোমওয়ার্ক। এখন আপনারা তাহলে করবেন হচ্ছে ওয়ার্ডের আপনার রেশিও গুলো, রাইট? তাহলে রেশিও কি কি করতে হবে আমরা একটু জাস্ট স্ট্রাকচারটা করে ফেলি। বি, রেশিও ক্যালকুলেশন, রাইট? এক্সেল না ওয়ার্ডে করতে হয় এটা? এটা ওয়ার্ডে দেওয়া আছে, সো ওয়ার্ডেই করতে হবে, ওই ঠিক না? এক্সেল কোশ্চেন গুলো তো ডিসাইড করে দেওয়া হয় ওয়ার্ডে এটা এখানে দেওয়া আছে, তাহলে আমাদেরকে আনসার তো আমার আসলে ইয়েস এতটুকু হইলেই হবে। নেম অফ রেশিও এবং ফর্মুলা, আরেকটা দিলে দিতে পারি অর ক্যালকুলেশন, 20x8, রাইট? আরেকটা হচ্ছে 20x7, এই তো।
তাহলে আমার কি কি রেশিও ছিল? ফার্স্টে ছিল গ্রস প্রফিট মার্জিন, এরপর নেট প্রফিট মার্জিন। ওখানে ঘর করে দিতে হবে, করে নেওয়াটা বেটার। করে দিতে হবে। করাই থাকে ওইখানে, কিন্তু ঘর করাই আছে। আমি ওই জন্য একদম ওদের এক্সাম স্পেসেই করতে চাচ্ছিলাম। But আর কি? আরওসি, রাইট? রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এরপর কি ছিল? নেট অ্যাসেট টার্নওভার, গিয়ারিং, আর হচ্ছে ইন্টারেস্ট কভার। ডেট বাই ইকুইটি বলছিল, অ্যান্ড ইন্টারেস্ট কভার, রাইট? সিম্পল। এখন আপনারা যেটা করতে পারেন, এখানে এই রেশিও গুলোর ফর্মুলা গুলা লিখে নিতে পারেন। লিখে নিলে আপনার জন্য ইজি, বাট মার্ক তো অনেক কম আসলে। 5 মার্ক, এত সময় আসলে দেওয়ার টাইম নেই আমাদের এখানে, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে আমি এইটা ইউজ না করে, মানে এই এই ঘরটা আমি চাইলে ইউজ করতে পারি, গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। ওকে, আমি এভাবে করে নিতেই পারি। বাট আমি আসলে জাস্ট আপনাদেরকে এটা দেখানোর জন্য করা। বাট আপনারা যখন এই কোয়েশ্চেনটা আনসার করবেন, তখন কিন্তু এটা না করলেও হবে। কারণ 5 মার্কের জন্য আপনি এত সময় নিবেন না, আপনি তো এই ক্যালকুলেটটা এমনিও ফর্মুলাতে দেখাই করবেন। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা হচ্ছে আমার নেট প্রফিট অর পিবিআইটি ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু 100। ওকে, নেট অ্যাসেট টার্নওভার রেভিনিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, এটা অলরেডি দেওয়াই আছে, ডেপ্ট বাই equity into 100. Interest cover PBIT divided by interest. Okay, simple. জাস্ট প্রত্যেকটা ফর্মুলা আপনি লিখে ফেলছেন। এখন আপনাকে বের করতে হবে 20x8 এ। এখন এখানে আপনি যখন 20x8 এর ক্যালকুলেশনটা করবেন, যেহেতু ওয়ার্ড স্পেসে করতেছেন, আপনি ক্যালকুলেটরে তো ক্যালকুলেট করবেন, বাট এই ওয়ার্ড স্পেসে ক্যালকুলেশনটা দেখাই দিবেন। যেমন আমি যদি বলি গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস, এখানে আপনি তো ক্যালকুলেটরে করবেন যে গ্রস প্রফিট কত। দেখেন গ্রস প্রফিট কত, 1,5,7,2,000 রাইট? এটা হচ্ছে 20x8 এরটা, তাহলে গ্রস প্রফিট হচ্ছে 157,250 ডিভাইডেড বাই 418,000। ক্লিয়ার? এখন আপনি এটার রেজাল্ট কত আসে, শুধু যদি রেজাল্টটা বসাই দেন, তাহলে এক্সামিনার কিন্তু আবার এখান থেকে দেখে তারপরে হচ্ছে ওর আনসারটা দেখতে হবে, ওর কাজটা ইজি করে দিতে হবে। তাহলে আপনি কি করবেন, 157,250, জাস্ট আমরা একটা দেখাই দিই, ডিভাইডেড বাই 418,000 ইন্টু 100। এইখানে প্রবলেম নেই, মানে এটা তো ওয়ার্ডেই করতেছেন আপনি। সো এক্সেলে করলে আমার ব্র্যাকেটটা ইউজ করতে হইতো, আর ওয়ার্ডে তো আর আপনি এই ক্যালকুলেশনটা তো আর ওয়ার্ড দিয়ে করতেছেন না, এই ক্যালকুলেশনটা তো আপনি ক্যালকুলেটরে করতেছেন। তাহলে ক্যালকুলেটরে যখন করবেন, তখন এটা রেজাল্টটা যেটা আসবে সেই পার্সেন্টেজটা এখানে বসাই দিবেন আপনি। কত আসে? কত পার্সেন্ট আসে? হ্যাঁ, রাইট? এটাই হচ্ছে আপনার ফার্স্টের কোশ্চেনটা। পরেরটা 20x7 এ কত আসবে? 20x7 আপনি অ্যামাউন্ট গুলো বলেন আমাকে, গ্রস প্রফিট কত? আপনারা মোবাইলে ওপেন করে নিতে পারেন। 158,520, রাইট?
ডিভাইডেড বাই আমার রেভিনিউ কত ছিল, 340400 ইন্টু 100 কত আসবে? 46.57 46.57%। আমরা অবশ্যই পার্সেন্টেজটা দিব, ঠিক না? বিকজ এগুলো পার্সেন্টেজে আসবে। তাহলে একই রকম ভাবে নেট প্রফিট মার্জিনটা আমাকে বলেন। এখানে তো আর আলাদা করে কিছু নাই, জাস্ট নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস। তাহলে নেট প্রফিট কত আসে? তাহলে আমার আলটিমেটলি কিন্তু আমি এটাও কপি করে নিয়ে রাখতে পারি। দেখেন আরেকটু কাজ সিম্পল করা, সেই ক্ষেত্রে আমার সেলস তো এটাই থাকবে, শুধু নেট প্রফিট ফিগারটা আমি চেঞ্জ করে দিব, ঠিক না? তাহলে আরেকটু কাজ সিম্পল হয়ে গেল। তাহলে নেট প্রফিট কত আছে 20x8 এ? কত আমাকে একটু, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এটা দেওয়া আছে, এই পিডিএফটা যে কোনো একজন একটু ওপেন করে আমাকে একটু জাস্ট ডিকটেট করেন যে নেট প্রফিট কত আছে। ডাউনলোড হচ্ছে না? ইয়ার, আচ্ছা ঠিক আছে। প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স অথবা নেট প্রফিট যেটাই আছে। না, দাঁড়ান, অপারেটিং প্রফিট 96, হ্যাঁ 96777, আর এই বছরেরটা হচ্ছে 101482। এখন আমাকে রেজাল্টটা বলেন দুইটারই। এই বছরেরটা কত? 23.15%। আর এই বছরেরটা 29.8%, রাইট? ওকে, এরপর আসেন আমার নেট প্রফিট। এখন এখানে তো আমি অ্যাগেন একটা ইউজ তো আমি করতেই পারবো, রাইট? কারণ আমার নেট প্রফিট তো এখানে সেমই থাকবে, ঠিক না? এখানে আমার শুধু ক্যাপিটাল এমপ্লয়েডটা চেঞ্জ হয়ে যাবে, কারণ নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস, তাহলে নেট প্রফিট তো ওইটাই থাকবে। এগেন আমি কপি করে এই হেল্পটা নিতে পারবো, নেট প্রফিটের হেল্পটা। এখন ক্যাপিটাল এমপ্লয়েড কি দেওয়া আছে কোশ্চেনে সরাসরি? ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু সরাসরি কোশ্চেনে দেওয়া থাকে না কখন, এটা আমাকে বের করে নিতে হয়। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে দেখেন, টোটাল ইকুইটি কত, 1168, রাইট? প্লাস টোটাল নন কারেন্ট লাইবিলিটি কত, 387। এই দুটাকে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমার টোটাল ক্যাপিটাল এমপ্লয়। তাহলে আমরা এটা একটু ক্যালকুলেট এখানে করে নিই। 1168.116, এটা কি 1000, 116.287, 0x8 7 প্লাস 387,000, আর and 20x7 এর জন্য কত ছিল? 20x7 হচ্ছে 852305, 305 প্লাস 104,000, রাইট? তাহলে এখন আমাকে বলেন যে 20x8 এ ক্যাপিটাল এমপ্লয়েড কত আর 20x7 এ ক্যাপিটাল এমপ্লয়েড কত? হ্যাঁ, Yes. প্রথমেরটা কত ক্যাপিটাল এমপ্লয়েড?
ওকে, পরেরটা 956 30 একটা সেকেন্ড আমি এটা একটু শেষ করে নেই। 956 305। ওকে, তাহলে সবাই অ্যাগ্রিড এটার সাথে। এখন আমাকে বলেন যে পার্সেন্টেজ কত আসে ক্যাপিটাল এমপ্লয়েড। ফার্স্টেরটা হচ্ছে 6.22%। পরেরটা 10.61%। ওকে, এ পর্যন্ত কি আমরা অ্যালাইন্ড আছি? কোনো সমস্যা হচ্ছে এই জায়গাটাতে? সো জাস্ট আমরা সিকোয়েন্সিয়ালি ক্যালকুলেশনটা করতেছি, দ্যাটস ইট। এখানে কিন্তু আর ওইরকম কোনো কিছুই হচ্ছে না যেটা আসলে আমরা বুঝতে পারবো না। এরপরে নেট অ্যাসেট টার্নওভার অনেক বেশি। ইয়েস, সো এই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনারা যদি কারো অ্যাজাম্পশন এটা থাকে যে রেশিও ক্যালকুলেট করলে 20 মার্ক, নট দিস টাইপ। হ্যাঁ, এবং অ্যাকচুয়ালি 6টা থাকে না অনেক সময়, বাট থাকতে কিছু করে না। এটা একদম লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, মানে আপনি এই 1 বছর আগের কোয়েশ্চেন। আপনারা দেখুন ডিসেম্বর 2015। হ্যাঁ, মানে ওই ওই কম্পারিজনে এখানে মার্ক ইউজ করা যায়, পার্শিয়াল মার্ক পাওয়া যায় অনেক। যেমন আপনার গুডউইলে 5-এ 5 পাবেন, এটা একদম একদম গ্যারান্টেড। রেশিও এটা আপনার সময় লাগলেও আপনি 5-এ 5 পাবেনই, এটা গ্যারান্টেড। আর বাকি যে 10 থাকে ওইখান থেকে 6-7 খুব সুন্দর করে পাওয়া যায়। সো রেশিও সেটা সিঙ্গেল এন্টিটি থেকে আসলেও আপনি মার্ক ক্যারি করাটা ইজি, গ্রুপ থেকে আসলেও ইজি, বেটার। ওকে, দ্যাটস এ গুড কনফিডেন্স যেটা আপনি বলেন। ওকে, নেট অ্যাসেট টার্নওভার এটা টাইমসে আমরা করব, রাইট? তাহলে এটা আমার কিভাবে আসবে? টার্নওভার, তাহলে এখানে আমরা এটাই রাখি কারণ ক্যাপিটাল এমপ্লয়েডই তো লাগবে আমার, ঠিক না? তাহলে জাস্ট রেভিনিউটা নতুন করে নিয়ে আসতে হবে। তাহলে রেভিনিউ এটা কত ছিল? 418। আমি আর নতুন করে কোনো ফিগার এখানে আনতেছি না, সব ফিগার কিন্তু অলরেডি আছে আমার কাছে। জাস্ট আমাকে রেজাল্টটা বললেই হবে। 26.88 টাইমস। আর এটা $35.6 টাইমস। ওকে, ঠিক আছে আমরা। ওকে, এরপর আসি গিয়ারিং রেশিও। গিয়ারিং রেশিও আমাকে কি বলছে? এখানে কিন্তু এই ফিগারটা আছে, ডেপ কত আছে? এটা উপরে গিয়ারিং। ওকে, তাহলে গিয়ারিং এর আমি ফর্মুলাটা নিয়ে আসি আগে। এটা তো ডেপ, রাইট? ডিভাইডেড বাই আমার ইকুইটি কত? এই যে এটা ইকুইটি, অ্যাগেন এটা ডেপ্ট, এটা ইকুইটি। তাহলে ফার্স্ট এরটা 33% আসে, রাইট? যদি আমি পার্সেন্টেজে করবো 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আমার। 3.13%, 33.13%। আর পরেরটা 12.20%। পারফেক্ট। ওকে, তাহলে আমরা মোটামুটি টাইম কনজিউমিং হলেও রেশিওটা ক্যালকুলেট করতে পারলাম। লাস্টের রেশিওটা হচ্ছে আমার প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ডিভাইডেড বাই ইন্টারেস্ট। তাহলে এটা আমি কোনটা দিয়ে নিতে পারি এখানে? এই যে আমার নেট প্রফিট মার্জিনটা, ঠিক না? কারণ এখানে আমার প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্সটা আছে,
নিচের অ্যামাউন্টটা শুধু আমি চেঞ্জ করে নিব, ঠিক না? নিচের অ্যামাউন্টটা আমি চেঞ্জ করে কি নিব? জাস্ট ফাইন্যান্স কস্টটা নিব, এবং এটা তো আমার পার্সেন্টেজ হবে না। সো জাস্ট আমরা পিএনএল থেকে ফাইন্যান্স কস্টটা দিই। আমরা নেট প্রফিট আমরা নেট প্রফিট বলতে অপারেটিং প্রফিটকেই বুঝি, যেটাকে আমরা বলি পিবিআইটি, প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। আর পিবিটি মানে কিন্তু প্রফিট, এটা ইন্টারেস্ট। ফাইন্যান্স কস্টটাকে আমরা বলি ইন্টারেস্ট। ওকে, তাহলে আমার অপারেটিং প্রফিট আমরা নিয়ে আসলাম, এখন আমার নিয়ে আসতে হবে ফাইন্যান্স কস্ট, রাইট? ইন্টারেস্ট এক্সপেন্স। না, এই যে এখানে ধরেন সেম জিনিস হবে, যেমন এখানে আপনি খেয়াল করে দেখেন অপারেটিং প্রফিট কিন্তু দেওয়া আছে আমার কোয়েশ্চেনে। যদি এই অপারেটিং প্রফিট দেওয়া না থাকতো, যদি কোনো কারণে পিবিআইটি থাকতো, আমি তো সেটা নিয়েই কাজ করতাম। না, ওই নেট প্রফিট আমরা যে বলতেছি, নেট প্রফিট আসলে প্রফিট আফটার ট্যাক্সকে আমরা বলি, বাট আমার রেশিও পার্সপেক্টিভে নেট প্রফিট বলতে আমরা বুঝি অপারেটিং প্রফিট, মানে রেশিওর পার্সপেক্টিভ। হ্যাঁ, অ্যাজাম্পশনে এটাই ধরে নেব। নেট প্রফিট মার্জিন অলওয়েজ ইউ হ্যাভ টু কনসিডার দ্য অপারেটিং প্রফিট। এই জন্য আমি দেখেন লিখে দিছি পিবিআইটি। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ইন্টারেস্ট 10067, 10067, রাইট? কত আসে, কত টাইমস আসে? 9.61 টাইমস, রাইট? আর পরেরটা ফাইন্যান্স কস্ট কত ছিল? 3187, 3187। আচ্ছা, আমি তাহলে আমি 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 বুঝছি আপনার কনফিউশন। তাহলে আমি তো বলেই দিলাম আপনাকে যে এখন নেট প্রফিট বলতে আপনি এটাকে অপারেটিং প্রফিট হিসেবেই কনসিডার করবেন, বিকজ আমরা যখন অ্যাকাউন্টিং প্রফিটে নেট প্রফিট বলি, এটা প্রফিট আফটার ট্যাক্স কে বুঝি, বাট এখানে নেট প্রফিট মার্জিন বলতে আমরা বুঝাচ্ছি আসলে অপারেটিং প্রফিট মার্জিন। ওকে, এটা কত আসে? 31.84 টাইমস। তাহলে আমাদের মোটামুটি রেশিও ক্যালকুলেট করা ডান, রাইট? এখানে আর কোনো প্রবলেম নাই। জাস্ট ক্যাপিটাল এমপ্লয়েডটা আমাকে আলাদা করে এখানে ক্যালকুলেট করে নিতে হয়েছে, জাস্ট ফর দ্য সেক অফ ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া ছিল না। ওকে, এখন আপনি এট এ গ্ল্যান্স একটু রেশিও গুলা দেখেন বিফোর ইন্টারপ্রিটেশন, মানে জাস্ট ইন্টারপ্রিট তো এখন শুরু করবেন, আপনি এখন প্রত্যেকটা রেশিও নিয়ে কথা বলবেন। গ্রস প্রফিট মার্জিন নিয়ে কথা বলবেন, নেট প্রফিট মার্জিন নিয়ে কথা বলবেন, অ্যাসেট টার্নওভার নিয়ে কথা বলবেন, নেট অ্যাসেট টার্নওভার নিয়ে কথা বলবেন। তারপর আপনি গিয়ারিং রেশিও নিয়ে কথা বলবেন, আপনি ইন্টারেস্ট কাভার নিয়ে কথা বলবেন, প্রত্যেকটা নিয়ে তো আপনি কথা বলবেন। এন্ড এরপরে অবশ্যই আপনি দিবেন হচ্ছে লিমিটেশনস, ঠিক না? লিমিটেশনের জন্য 2 মার্ক অবশ্যই দেওয়া আছে। এই হচ্ছে আপনার মেইনলি রেশিও ক্যালকুলেট করার, মানে ইন্টারপ্রিটেশনের বুলেট পয়েন্ট গুলা। এখন আপনি নেট প্রফিট, অ্যাসেট টার্নওভার, এই গিয়ারিং, এগুলোর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন হচ্ছে, উপরেরটা তো আপনি ইউজ করছেন প্রফিটেবিলিটি, এটা আপনি ওই যে রেশিওর যে হেডলাইনটা আছে লিকুইডিটি অর পজিশন অন এফিসিয়েন্সি, হোয়াটএভার আপনি ইউজ করতে পারেন, না করলেও সমস্যা নেই, সেফ সাইডে থাকার জন্য আমরা অ্যাজ ইট ইজ দিয়েও করতে পারি। তাহলে আমার মোটামুটি ভাবে এই হচ্ছে বুলেট পয়েন্ট। আমি এই পয়েন্টগুলো এখন ডেসক্রাইব করব। ফার্স্টে আমি ডেসক্রাইব করব গ্রস প্রফিট মার্জিন নিয়ে। এখন দেখেন তো গ্রস প্রফিট মার্জিন ও লাস্ট ইয়ারের থেকে বাড়ছে কিনা? কমছে না লাস্ট ইয়ারের থেকে? তাহলে এটা এখন আপনাকে একটু ডিফাইন করতে হবে, ডিটারমাইন করতে হবে ও কেন কমছে। ক্লিয়ার? সো আপনি অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছেন যে লাস্ট ইয়ারের রেভিনিউ ছিল 340, এবছর রেভিনিউ বাড়ছে, তারপরেও আবার ওই গ্রস প্রফিট মার্জিন কমে গেল, তার মানে হিউজ ইনক্রিজ করছে। So, এই যে ধরে ফেলছেন এই পয়েন্টটা। তাহলে আপনি জাস্ট যখন রেশিওটা করবেন তখন পার্সেন্টেজটা দেখাই দেন, প্রপোর্শনটা, যে এত পার্সেন্ট আমার রেভিনিউ বাড়ছে, বাট কস্ট অফ সেলস তার থেকে বেশি পার্সেন্ট বেড়ে গেছে। দ্যাটস ইট। এখন এটা তো আপনি ফর্মুলা নিয়ে কথা বলতেছেন, বা আমরা তো জানি যে ফর্মুলার বাইরেও সিনারিওর সাথে লিঙ্ক করতে হবে। আমি কোন কোম্পানির কাজ করতেছি সেটাই যদি আমি এট এ গ্লান্স একটু না দেখে যাই, এবং এখানে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন আছে কিনা যেটা কানেক্ট করতে হবে,
সেটা আমি না করলে কিন্তু আমার রেশিও এত যা কিছু করলাম একটা পার্ট বাদ রয়ে যাবে। সো আমরা একটু এট এ গ্লান্স কোয়েশ্চেনটা পড়ে নিব কিন্তু, এবং ফার্স্ট পয়েন্ট গুলো কিন্তু পড়বো হচ্ছে জাস্ট গুডউইলের সাথে কানেক্টেড করার জন্য, যেহেতু আমরা পড়িনি বাট এট এ গ্লান্স একটু পড়ে ফেলি বিফোর স্টার্টিং দ্য ইন্টারপ্রিটেশন। The directors of clocking company purchased 80% 100 million ordinary shares, $1 shares in stopping company on 1st April 2008। তাহলে কবে অ্যাকোয়ার করছে? 1st এপ্রিল। তাহলে প্যারেন্ট কোম্পানি কে? ক্লকিং। সাবসিডিয়ারি কোম্পানি কে? স্টপিং। রাইট? তাহলে অ্যাকুইজিশন ডেট হচ্ছে 1st এপ্রিল। কত পার্সেন্ট অ্যাকোয়ার করছে? 80%। The consideration comprise of a 1-for-4 share exchange, তাহলে share consideration আছে। There also an immediate cash payment, cash consideration আছে, and a further $2.7 cash is payable on 1st April 2009, deferred consideration, তিনটা consideration আছে। On 1st April 2008, the market value of each equity share in clocking company stopping company was $12.5 and $8 respectively, যেটা আমার শেয়ার কনসিডারেশনের ব্যাপারে আসবে। আপনি যখন লিমিটেশন লিখবেন, লিমিটেশনের সময় এই কথাটাও বলতে পারেন যে ওর যে নন কারেন্ট লাইবিলিটি ধরছেন আপনি, সেটার মধ্যে এই ডেফার্ড কনসিডারেশনটা আছে কিনা বলা নাই কিন্তু এখানে, নাকি কারেন্ট লাইবিলিটির মধ্যে ধরছেন, যদি 1 বছরের মধ্যে থাকার কথা না, বাট আপনি জাস্ট অ্যাজাম্পশনে দিয়ে আসতে পারেন। এরপরে দেখেন পরের লাইনটা কি বলছে, দ্য রিটেন আর্নিংস অফ স্টপিং কোম্পানি। রিটেন আর্নিংস আমার অ্যাকুইজিশন ডেটেরটা লাগবে, বাট এখানে যে রিটেন আর্নিং দেওয়া আছে এটা কি অ্যাকুইজিশন ডেটেরটা? এটা হচ্ছে বছরের শুরুতে আছে, রাইট? সো গত ক্লাসের মধ্যে এটা আমরা অ্যাকুইজিশন ডেটে বের করে নিব। প্রফিটও দেওয়া আছে, কস্ট অফ ক্যাপিটালও দেওয়া আছে। ওকে, দ্য ডিরেক্টরস, এই কথাটা একটু এই কথাটা একটু খেয়াল করবেন খুব ভালো করে। The directors of clocking company have accounted for the acquisition of stopping company correctly and have prepared the following। এখান থেকে আপনি দেখেন ও বলতেছে ও ঠিক মতো প্রিপেয়ার করছে, সবকিছু ওকে আছে, বাট এই পর্যন্তই কিন্তু আমরা কনসিডার করলাম সবকিছু। বাট এই যে আমার তিনটা লাইন আছে, এই লাইনগুলো কিন্তু আমরা পড়ি নাই। যখন আমরা রেশিও করছি তখনও এটা পড়া লাগে নাই, যখন আমি গুডউইল ক্যালকুলেট করছি তখনও পড়া লাগে নাই, বাট এটা কিন্তু আমার আসলে পড়া লাগবে টু ইন্টারপ্রেট, রাইট? এখানে সিনারিওটা আমাকে বলে দিচ্ছে যে কেন এই রেশিওটাও করতে চাচ্ছে, হয়তো বা কেন আলটিমেটলি কোম্পানিটা প্রফিট করতেছে না, কি সিনারিও আছে, এটা হচ্ছে সিনারিওর সাথে কানেক্ট করার জন্য। দেখেন কি বলছে, অল প্রফিট অ্যাক্রুড ইভেনলি থ্রু আউট ইচ ইয়ার। এটা আমাকে না বললেও আমি জানি যে সব বছরের রেভিনিউ ইনকাম সমানই দেখায়, আমরা কনসিডারেশন এটা অ্যাজিউম করে নেই। ক্লকিং কোম্পানি হ্যাজ সাফার্ড ফ্রম ডিক্রিজড রেভিনিউ ইন রিসেন্ট ইয়ার্স। তাহলে কার রেভিনিউটা ডিক্রিজ করতেছে খেয়াল করে দেখেন, ক্লকিং এর। তাহলে এই যে এখানে যে কনসলিডেটেড রেভিনিউটা আছে, আমরা যদিও দেখতেছি রেভিনিউ বাড়ছে, তাহলে রেভিনিউ কার বাড়তেছে? ক্লকিং এর কিন্তু কমছে বলতেছে। তাহলে কার রেভিনিউটা বাড়তেছে? সাবসিডিয়ারির। এখন এখানে সাবসিডিয়ারি তো স্টপিং না, আরো সাবসিডিয়ারিও থাকতে পারে, সেই ইনফরমেশন তো আপনি হয়তো বা জানেন কিনা। ওকে, হুইচ ডিরেক্টরস বিলিভস ইটস মেইনলি ডিউ টু জেনারেল ইকোনমিক ডাউনটার্ন। তার মানে ইকোনমির অবস্থাও কিন্তু ভালো না, বুঝছেন ব্যাপারটা? তার মানে আপনাকে সিনারিও লিড দিচ্ছে যে ইকোনমিক ডাউনটার্নের কারণে রেভিনিউ কমছে। দ্য ফলোইং সেলস ওয়ার দ্য মেইন রিজন ফর দ্য ইনভেস্টমেন্ট ইন স্টপিং কোম্পানি দ্যাট কুড হ্যাভ মোর কন্ট্রোল ওভার ইটস কম্পিটিটরস। মানে হচ্ছে এটি ওর একটা, তার মানে অ্যাকুইজিশনটা হয়তো বা ঠিক হচ্ছে না, এটি আপনাকে আলটিমেটলি বলতে পারতেছে অথবা বলতে চাচ্ছে। To encourage customers to continue purchasing from clocking company throughout the economic downturn, many products are now being sold at significantly discounted price। ও আবার ডিসকাউন্টও দিচ্ছে, রাইট? এই কথাগুলো আপনাকে সিনারিওতে নিয়ে আসতে হবে। To assist in generating future revenue, clocking company raised additional finance in September 2008, issuing 25 million of loan notes। এই যে আবার একটা লোন ও সে ইস্যু করছে, মানে লোন নোট ইস্যু করছে, সেটাও আপনাকে সিনারিওতে নিয়ে আসতে হবে। এই হচ্ছে বেসিক্যালি আপনার অ্যাডিশনাল ইনফরমেশন যেটা আপনি সিনারিওর সাথে কানেক্ট করবেন আনসারটা ইন্টারপ্রেট করার সময়। ওকে, এখন আমরা যেটা এতক্ষণ ডিসকাশন করলাম এবং যে রেশিও গুলা দেখলাম, এটার উপর বেস করে আমরা একটা গ্লান্স একটু জাস্ট দেখে ফেলি এক্সামিনার আসলে অ্যান্সারটা কিভাবে করছে অথবা কতটুকু সে কভার করছে। আপনি জাস্ট যদি দেখেন আমাদের ক্যালকুলেশন অনুযায়ী এইভাবে ওরা প্রেজেন্টেশনটা করছে। ওকে, দেখেন অনেক ডিটেলস ক্যালকুলেশন করা লাগে,
বাট আমরা আরেকটু সিম্পল ভাবে বক্স বক্স করে দেখাইছি। এখন আসেন এই যে সি নাম্বার অ্যানালাইজ। ওকে, আমরা অফকোর্স একটা হেডলাইন ইউজ করবো যে আমি কি করতেছি। এই হেডলাইনটা হচ্ছে ওর যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টের ওই হেডলাইনটা, ওইটাই জাস্ট আপনি এখানে নিয়ে আসলেন। এখন দেখেন ও প্রফিটেবিলিটি নিয়ে কথা বলছে। ও প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু তিনটা ঢুকাই ফেলছে, ওই যে গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট, আর হচ্ছে আরওসি। বাট আপনি কিন্তু আলাদা করবেন। বাট ও এখানে আলাদা করছে, বাট ও আলাদা প্যারাগ্রাফ ইউজ করছে। যেমন এই দুইটা হচ্ছে গ্রস প্রফিটের জন্য, এটা হচ্ছে অপারেটিং এর জন্য, এটা হচ্ছে আমার আরওসি এর জন্য। ওকে, সেইভাবে হয়তো বা ও করছে, বাট আপনি এটা আরেকটু বেটার ওয়েতে করছিলেন। আপনি গ্রস প্রফিটটা আলাদা বলতেছেন, নেট প্রফিটটা আলাদা বলতেছেন, অপারেটিং প্রফিটটা, আরওসিটা আলাদা বলতেছেন। দেখেন ও কি বলছে, দেখেন আমরা যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোই ওরা ট্রাই করতেছে আনার জন্য। The gross and operating profit percentages across 2 years have fallen. এটা কিন্তু আসলেই কমছে। দেখেন গ্রস প্রফিটও কমছে, অপারেটিং প্রফিটটাও কিন্তু কমছে। এটাই ও জাস্ট স্টার্ট করছে কথাটা দিয়ে। হুইচ সিমস রিজনেবল, কেন? বিকজ ম্যানেজমেন্ট বলতেছে ওর কিন্তু ইকোনমিক ডাউনটার্ন চলতেছে। Viewpoint of the management that economic downturn has led to significant discount to maintain volume. ওই যে ওর যে ডিসকাউন্ট দেওয়া লাগতেছে রেভিনিউটা ঠিক রাখার জন্য, দ্যাটস ওয়াই ওর মার্জিনটা কমে যাচ্ছে। There have been an increase in sales despite the economic downturn, showing that the discounting strategy is working and that the extra financing raised through the loan notes is being put to a good use. তার মানে হচ্ছে ও যেটা করছে যে ইকোনমিক ডাউনটার্নের কারণে ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্টটা কাজে দিচ্ছে। কারণ রেভিনিউ যেখানে ইকোনমিক ডাউনটার্নে কমার কথা, ওভারঅল গ্রুপের রেভিনিউ বাড়ছে। অপারেটিং প্রফিট মার্জিন হ্যাজ নট ফলেন অ্যাজ মাচ অ্যাজ, গ্রস প্রফিট মার্জিন যতটুকু কমছে, অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু অত পার্সেন্ট কমে নাই, রাইট? এটার কারণটা কি হইতে পারে? এটার কারণটা হইতে পারে হচ্ছে ওর ওই কস্ট গুলাকে কন্ট্রোল করতে পারছে, অপারেটিং এক্সপেন্স গুলাকে, রাইট? This is surprising as the group is likely to have incurred fees, purchase of fees বিকজ অফ দ্য পারচেজ অফ স্টপিং কোম্পানি। তার মানে হয়তো স্টপিং কোম্পানিকে অ্যাকোয়ার করার জন্য কিছু অপারেটিং এক্সপেন্স কমে গেছে, সিনার্জি ক্রিয়েট হয়েছে। There are two key issues affecting return on capital employed: the fall in operating profit margin and reduction in the net asset. ক্যাপিটাল এমপ্লয়েডটাও আমার কমে যাচ্ছে, এটাও ও বেসিক্যালি আপনাকে ডিক্টেট করতেছে। The group has suffered a fall in operating profit and issue share capital consideration alongside consolidation of stopping companies retained earnings. So just retained earnings আপনি কয় মাসের নিছেন? ওই এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। So এটা একটা রিজন ও বলছে। তার মানে খেয়াল করে দেখেন এই তিনটা প্যারাগ্রাফের কথা কিন্তু খুব কঠিন কথা না। আমরা যে কথাগুলো ডিসকাশন করছিলাম সেটাই কিন্তু অনেকটা চলে আসছে। এখন আসেন গিয়ারিং রেশিও নিয়ে ও কি বলতেছে। গিয়ারিং রেশিওর মধ্যে কিন্তু সে দুইটা কভার করবে, একটা হচ্ছে যে গিয়ারিং রেশিওটা ইটসেলফ, আর একটা হচ্ছে ইন্টারেস্ট কভার রেশিও। ওকে, সো এখানে গিয়ারিং রেশিও যদি আপনি দেখেন, নন কারেন্ট লাইবিলিটি হ্যাভ ইনক্রিজ, কতটুকু ইনক্রিজ করছে? 283 মিলিয়ন। ওই যে 387 মাইনাস 104, এর মধ্যে 25 মিলিয়ন কিন্তু যেটা লোন জাস্ট ইস্যু করছে সেইটা। This means that there must be a borrowing which clocking company taken out were not aware of. এই যে লিমিটেশনটা, এটা আপনি পরের পয়েন্টটা বলবেন যে বাকি পয়েন্টগুলো নিয়ে হয়তো বা আপনি জানেন না, আপনাকে এক্সামে প্রপারলি নোট দেয় নাই। Some existing borrowing and associated finance costs could have been included in the accounts of stopping companies now being considering or consolidated into clocking companies. Consequently, the gearing ratio has increased significantly from 12.2% to 33.1%. হিউজ বাড়ছে না? বিকজ লাস্ট ইয়ার ওর মাত্র ডেট ছিল 104 মিলিয়ন, খেয়াল করে দেখেন। ওর এই বছরে 387 মিলিয়ন হয়ে গেছে। সেখানে 25 মিলিয়ন বলছে ও লোন নিছে, বাট বাকিটা কেন বাড়ছে সেটা কিন্তু আমি জানি না। ওই যেটা বলছিলাম যে ডেফার্ড কনসিডারেশন, ওটা ও এখানে আনছে কিনা আমি শিওর না, আনার কথা না, বাট আনছে কিনা। ক্লিয়ার? There has an increase in issued share capital due to share of share exchange, ওই যে share capital আমার share exchange হইছে, এটা বাড়ছে। Funding the purchase of established company, small part of total consideration. Clocking company have been better to have negotiated for more consideration to be in form of share exchange. তার মানে ও বলতেছে যে ও যে ক্যাশ দিচ্ছে অথবা ডেফার দিচ্ছে সেটা নিয়ে আরো ক্যাশ, আরো শেয়ার কনসিডারেশন দিতে পারতো, তাহলে ডেপ্টের পোর্শনটা হয়তো আরেকটু কমে যাইতো। এই পর্যন্ত দেখেন আপনি যে রেশিও গুলা লিখছিলেন অথবা যে রেশিও গুলা ক্যালকুলেট করেছিলেন সেটারই জাস্ট এক্সপ্লেনিং পার্ট, জাস্ট ইকোনমিক ডাউনটার্নের সিনারিওটা আপনি নিয়ে আসছেন।
পয়েন্টটা বুঝতে পারতেছেন? তার মানে আপনি যদি শুধু রেশিওর উপরে ফোকাস থাকতেন, ওই ওই সিনারিওটুকু যদি আপনি না করতেন, তাহলে একটা পার্টের মার্ক কিন্তু আপনি পেতেন না। মানে হয়তো বা 10 মার্কের মধ্যে হয়তো বা আপনাকে 5 মার্ক দিত, 6 মার্ক দিত, লিমিটেশনের জন্য 2 মার্ক দিত, বাট ওই 2 মার্ক আপনি সিনারিও কানেক্ট না করার জন্য পেতেন না, সো সিনারিওটা কানেক্ট করতে হবে। লিমিটেশনটা কি বলতেছে দেখেন, কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ফর দ্য ইয়ার এন্ডেড, ওই যে আমার টাইম প্রপোর্শনেটের যে ব্যাপারটা সেখানে নিয়ে আসছে। উই ডু নট হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট কোম্পানির অপারেশনস। এটা একটা খুব দারুণ পয়েন্ট বলছে কিন্তু। আসলে ও কি করে এটা কি আমাকে বলছে আদৌ? মানে ও কি মানে কি প্রোডাক্ট সেল করে, কোন ইন্ডাস্ট্রিতে আছে, এই ধরনের কোনো কিছু বলে নাই। সো দিস ইজ এ ভেরি গুড পয়েন্ট, গুড পিক। তার মানে এটা আলটিমেটলি আপনাকে নিয়ে আসতে হবে। এখন কনক্লুশনটা এট এ গ্ল্যান্স পড়ে দেখেন, আপনি ওভারঅল এতক্ষণ যা বলছেন, প্রফিটেবিলিটি কমছে, আমার গিয়ারিংটা বাড়তেছে, আবার এদিকে আমার মানে ডেপ্ট অনেক সিগনিফিকেন্টলি বাড়ছে, ইন্টারেস্ট কাভারের কথাটা ওরা কোনো কারণে কি বলেনি নাই এখানে। দ্য গিয়ারিং ইস্যু হ্যাজ ইনক্রিজ সিগনিফিকেন্টলি। ইন্টারেস্ট কভারটা অবশ্যই নিয়ে আসবেন, এক্সামিনার সামহাও এটা মিস আউট করে গেছে। ওকে, ইন্টারেস্ট কভারটা কিন্তু কোথাও নাই, মেবি কনক্লুশনেও নিয়ে আসতে পারে, বাট নিয়ে আসবেন আপনি। দেখেন এরপরে কি বলতেছে ও। এখন আমার পয়েন্ট হচ্ছে, ও যেভাবে লিখতেছে আপনি কি ঠিক এইভাবেই লিখতে হবে আপনাকে? নট নেসেসারিলি, আপনি আপনার মতো করে লিখতে পারেন, বাট টোনটা খেয়াল করে দেখেন, আমি বলতেছি ইটস নট রকেট সায়েন্স টোন। এবং আপনি এখানে যে লেখাগুলো দেখতেছেন তার 50-60% লিখলেই কিন্তু গুড এনাফ। সব যে কভার করতে পারবেন তাও না, ম্যাক্সিমাম টুকু কভার করতে পারলেই এটা আপনার জন্য বেটার। If Stubborn Company was acquired with the objective of having bigger share of the market and improving profitability, it has not yet achieved its objective. কারণ ও যেই পারপাসে ওকে অ্যাকোয়ার করছে সেই পারপাসটা আসলে এখনো পর্যন্ত অ্যাচিভ করতে পারে নাই। However, without reviewing the individual financial statements of Stubborn Company, it is not possible to explain why this might be the case. The acquisition has increased the debt and gearing of the group with the inclusion of deferred consideration as a liability. ওই যে যেটা আমি একটু আগেও বলে আসছিলাম, a further analysis of cash position of clocking company is required to ensure that there is sufficient cash available to settle this debt when it is falls due। মানে deferred consideration যখন দিতে হবে, তার তো ওই পরিমাণ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থাকতে হবে তা সেটেল করার জন্য। সো ওই ব্যাপারটা ওকে জাস্ট বলে দেওয়া। সো দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনস যেটা আপনাদেরকে হয়তো বা এক্সামিনার মাইট আস্ক টু অ্যানালাইজ টু ইন্টারপ্রেট। ওকে, এখন আপনারা আমাকে একটু জাস্ট কুইকলি একটা ফিডব্যাক দেন, কি মনে হচ্ছে রেশিওটা কি খুব ডিফিকাল্ট মনে হবে অ্যাড্রেস করার মতো? না না একদম ইজি টু ফলো। টাইম কনজিউমিং জাস্ট ফর আওয়ার ডিসকাশন। আপনি খেয়াল করেন ক্যালকুলেশন পার্টটা টাইম কনজিউমিং। আমরা আমরা 2 ঘন্টা কিন্তু সময় নেইও নাই পুরোটা, ঠিক না? আমরা আরো অনেক পরে শুরু করছি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আমরা এই কোশ্চেনটা আনসার করতে কতটুকু সময় নিলাম? আমরা কিন্তু বেশি টাইম নেইনি আসলে। সো নট দ্যাট মাচ। হ্যাঁ, অফকোর্স আই ক্যান। সো এটা যদি ইফ ইউ ফিল টাইম কনজিউমিং, আমি বলবো প্ল্যান ওইভাবে করে ফেলেন, বিকজ আমি টাইম কনজিউমিং পার্ট শুধু দেখতেছি ওই রেশিও ক্যালকুলেশন ওই বক্সটা। ক্লিয়ার? ইয়েস। এবং স্প্লিট করা তো, যেমন ধরেন 5, 5, 10, 5-এ 5 পাওয়া যাবে, 5-এ 4 পাওয়া যাবে, 10-এ 8 পাওয়া যাবে, 7 পাওয়া যাবে, এবং এই 10টাও কিন্তু অনেক ব্রেকডাউন করা। 10এর মধ্যে কনক্লুশনের জন্য মার্ক আছে, লিমিটেশনের জন্য মার্ক আছে। সো প্রত্যেকটা জিনিস আপনি যখন স্প্লিট করে ফেলছেন, সো দ্যাটস পার্ট অফ ইউর স্ট্র্যাটেজি, যে আপনি এটা কিভাবে অ্যাড্রেস করছেন। ওকে, সো নেক্সট স্যাটারডেতে আমাদের ক্লাস 3টায়। আমরা এরকম আরেকটা কোয়েশ্চেন ট্রাই করব সলভ করার। ফ্রাইডেতে আমরা এখন আর হচ্ছে না, সানডেতে আমরা 7:30-তে আপনার জন্য। সানডে তো অফ আপনাদের, দ্যাটস গুড, আপনাদের জন্য আরো বেটার। হ্যাঁ, তো আমাদের ক্লাস টাইমিং থাকতেছে হচ্ছে না বাস, কারণ ফ্রাইডেতে আসলে অফিস এখানে একটু চ্যালেঞ্জ হয়ে যায়, জাস্ট বিকজ অফ আমার ক্লাসের জন্য ওদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম রয়ে যাচ্ছে। সো আমাদের ক্লাস রুটিনটা একটু অ্যামেন্ড হয়ে যাচ্ছে, তাহলে আমি বলে দিচ্ছি, গ্রুপে বলে দিচ্ছি। স্যাটারডে অ্যাজ ইট ইজ, আমি যেভাবে ক্লাসটা নিতাম 3টায়, আনিস ভাই যেভাবে নিত সেভাবেই আমার ক্লাসটা, ফ্রাইডে ক্লাসটা সানডে চলে যাচ্ছে 7:30-তে, সেম ফেস টু ফেস অনলাইন দুইটাই। ওকে, থ্যাংক ইউ।